আহ, সুপ্রিয় সদমণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, বিসেপ ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আহ, আমাদের সঙ্গে নিয়মিত থাকার জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং যারা আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আলোচকবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ, তাদেরকে আমাদের শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে বিসেপ ফাউন্ডেশন নিয়মিতভাবেই বা নিরাপদ খাদ্য সম্পর্কে কথা বলে। নিরাপদ খাদ্যের যে উৎপাদন থেকে আরম্ভ করে বা খাবার পর্যন্ত, টেবিলে খাওয়া পর্যন্ত, যে সমস্ত যেভাবে খাবারের নিরাপদতা নষ্ট হচ্ছে অথবা কি করে নিরাপদ থাকতে পারে এবং তার পুষ্টিগুণ ঠিক থাকতে পারে, এগুলো নিয়ে কথা বলি আমরা। এবং আমরা এই কোভিড এর কারণেই শুরু করেছিলাম যদিও, কিন্তু এখন আমরা প্রতি প্রতি সপ্তাহে 4 দিন, শনি, রবি, সোম, মঙ্গল, এই 4 দিন সন্ধ্যা 6:30টায়, হয়তো সময়টা ভবিষ্যতে হেরফের হতেও পারে, এইটার জন্য এই সময়ে আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে, প্রতি সপ্তাহে 4 দিন আপনাদের সঙ্গে থাকি, আপনাদের সঙ্গে আলোচনা করি। আমরা এই আলোচনার ভিতরে আমরা বিভিন্ন প্রথিতযশা জ্ঞানী ব্যক্তিদেরকে নিয়ে আসি তাদের কথা শোনার জন্য, এবং সেই সাথে আমাদের সাথে শ্রোতা মণ্ডলীর অনেকেই থাকেন যারা আমাদের বিভিন্নভাবে প্রশ্ন করছেন অথবা তারা মন্তব্য করেন, সেগুলো দিয়ে আমাদের আলোচনাটাকে সমৃদ্ধ করেন এবং ভবিষ্যতের দিক নির্দেশনা আমরা ওখান থেকে পেয়ে যেতে পারি। তো এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আপনারা দেখেছেন আমাদের স্ক্রলে আসছে, যে উদ্যোক্তা হতে ভয়, করতে হবে জয়। আমরা এই সিরিজটার মাঝে মধ্যে এই সিরিজে আমরা কথা বলছি বিভিন্ন রকমের, যে আমাদের প্রেক্ষাপটটা হলো যে সব ফসলেরই বা সকল কৃষিজাত পণ্যের অথবা তার যেগুলো প্রক্রিয়াজাত করা হচ্ছে সেগুলো পণ্যের বিভিন্ন বাজার ব্যবস্থাপনা চিরাচরিতভাবে গড়ে উঠেছে। কিন্তু এই উৎপাদন থেকে আরম্ভ করে এর যে বিভিন্ন স্তর আছে, আমার খাবার টেবিল পর্যন্ত আসা পর্যন্ত, খাবার টেবিল বা আমার মুখ পর্যন্ত আসা পর্যন্ত যে স্তরগুলো রয়েছে, সত্যি প্রত্যেকটা স্তরেই বিভিন্নভাবে খাবার দূষিত হচ্ছে, অনিরাপদ হয়ে যাচ্ছে, তার পুষ্টিহীনতা হচ্ছে, পুষ্টিহীনতা, পুষ্টিহীন হয়ে যাচ্ছে, পুষ্টিগুণ হারাচ্ছে। আমরা এটা খুব ভালো করেই জানি যে আমাদের এই যে নিরাপদ খাবার যদিও উৎপাদন করার জন্য চেষ্টা করছেন কেউ কেউ, আবার কেউ কেউ বিক্রি করার জন্য চেষ্টা করছেন, কেউ সরেজমিনে দোকান আছে কারো, কেউ বা ইমেলের চেষ্টা করছেন, ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করছেন, এই যে নানাবিধ ভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এর ভিতরে একটা শৃঙ্খলা নেই যে কি করে মানে এই উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত সুশৃঙ্খল ভাবে একটা যে টোটাল আমরা সাপ্লাই চেন বলে থাকি, সেই চেনটা সুসংহত হবে নিরাপদ খাবারের জন্য, যাতে করে যখন নিরাপদ হিসেবে বিক্রি হচ্ছে ক্রেতা যাতে জানতে পারে যে এটা সঠিক নিরাপদ কিনা, কোথা থেকে উৎপাদিত হলো, ট্রেসেবিলিটি যেটা বলে থাকি আমরা, কোথা থেকে হলো, কিভাবে উৎপাদিত হলো, সেগুলো তথ্য যাতে জানতে পারে। এই সমস্ত জিনিসগুলো আসলে সুসংহত নয়। কিন্তু এটা হলো একটা দিক, কিন্তু এর পিছনের কথাটা আমরা সাধারণত অনেক সময় ভুলে যাই যখন সাপ্লাই চেনের কথা বলে থাকি, যে এই উৎপাদন যে করছে সেটা মাছই হোক বা ফসলই হোক, সবজি হোক, ফল হোক, যেটাই হোক না কেন, এর পিছনের আর একটা কাহিনী আছে, যে হলো উপকরণ সরবরাহ। এটাও আসলে টোটাল সাপ্লাই চেনের বা এর ভিতরে একটা অংশীদার, একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ উৎপাদনকারী যদি সঠিক উপকরণ না পেয়ে থাকে, তাহলে সে কি করে নিরাপদ সবজি উৎপাদন করবে? আর উৎপাদন থেকেই তো শুরু, যে আপনার খাদ্যটা নিরাপদ হচ্ছে কিনা। কেউ যদি চিপসও বানায়, সেই চিপসটাও যদি অনিরাপদ আলু থেকে আসে, তাহলেও তো আসলে সেই চিপসটাও অনিরাপদ হয়ে যাবে, যতই আপনি নিরাপদ ভাবে বানান। এই যে উপকরণ একটা বড় জিনিস, যে আমি উৎপাদনের জন্য উপকরণ দরকার। আমরা এটা সবচেয়ে বড় যেটা সমস্যা এখন দাঁড়াচ্ছে সেটা হলো খাদ্যে পেস্টিসাইড বা বিষ প্রয়োগ, পোকা মারার জন্য বিষ প্রয়োগ। এটা করতে গিয়ে আমরা বিষ পোকা, অপকারী পোকা মারছি, উপকারী পোকাও মারছি, এবং এত পরিমাণে দিচ্ছি যে আমরাও মরছি। তো এই পরিস্থিতি থেকে আসার কারণে আমাদের এখন বিজ্ঞানীরা এবং বিভিন্ন বিজ্ঞানী, সরকারি অথবা বেসরকারি পর্যায়ে যে সমস্ত বিজ্ঞানীরা আছেন, তারা গবেষণা করে বের করেছেন বিভিন্ন ধরনের উপকরণ, বিভিন্ন ধরনের, সেগুলো নিয়ে আমরা মাঝে মধ্যে কথা বলেছি। ডক্টর নির্মল দত্ত আমাদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলেছেন। কিন্তু সেই সাথে আজকে আমাদের আলোচনা করতে চাই যে রুসেল আইপিএম একটা ইউকের একটা প্রতিষ্ঠান, তারা বাংলাদেশে এসে
এই নিরাপদ খাদ্যের জন্য কাজ করার চেষ্টা করছেন। এটা নিয়ে বেশ কয়েক বছর ধরে ওনারা এটা নিয়ে কৃষকদের সঙ্গে কাজ করছেন। আমরা সেইগুলোর গল্প আজকে শুনবো। আমাদের সঙ্গে আছেন ডক্টর নাঈম হাসান। উনি একজন বাংলাদেশে জন্ম ওনার, ব্রিটিশ নাগরিক, এখন ব্রিটেনে ওনার এই রুসেল আইপিএম ব্যবসাটার মূল কেন্দ্র ওখানে, কিন্তু ওনারা বাংলাদেশেও এটা নিয়ে কাজ করছেন। ওটার ম্যানেজিং ডাইরেক্টর। আমরা ওনার কাছে গল্প শুনবো যে এটা কি করে ওনার চিন্তা চেতনায় আসলো। আর সেই সাথে আছেন ওনারই উপদেষ্টা ডক্টর শফিকুল আক্তার। ডক্টর মোহাম্মদ শফিকুল আক্তার বাংলাদেশের একজন বিজ্ঞানী ছিলেন এক সময়, এখন তার পরবর্তীকালে বিভিন্ন রিটায়ার করার পরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোম্পানিতে উনি এই ধরনের উপদেষ্টা অথবা এমডি হিসেবে কাজ করেছেন। এই মোট কথা কৃষি ক্ষেত্রে উনি একজন বেশ বিজ্ঞজন ব্যক্তি। আর অবশ্যই আমাদের সঙ্গে আমাদের পুরনো বন্ধু বা বিজ্ঞানী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের বা বিজ্ঞানী, যারা সবজি বা ফল মূল ইত্যাদি নিরাপদভাবে কিভাবে উৎপাদন করা যেতে পারে যেগুলো নিয়ে গবেষণা করে থাকেন, সেই ডক্টর নির্মল দত্ত আমাদের সঙ্গে, নির্মল কুমার দত্ত আমাদের সঙ্গে আছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আপনাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড বিস্তারিত বললাম না, ওটা আপনারাই হয়তো কিছুটা বলে দেবেন। তবে আমি প্রথমেই যেতে চাই আসলে যে আমরা উদ্যোক্তা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে ডক্টর নাঈম হাসান, ডক্টর নাঈম হাসান, ম্যানেজিং ডাইরেক্টর রুসেল আইপিএম। আমি ওটাকে রাসেল আইপিএম বলতাম এতদিন, যাই হোক আর কি, রুসেল আইপিএম। আইপিএম নামের সঙ্গে, কোম্পানির নামের সঙ্গেই আইপিএম রয়ে গেছে, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট রয়ে গেছে। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, মোট কথা কোম্পানিটার গোড়ার ভিতরেই দেখছি যে একটা মানে নিরাপদ সবজি বা ফলমূল উৎপাদনের একটা প্রচেষ্টা ওর ভিতরে রয়ে গেছে। তো আমি ডক্টর নাঈম হাসানকে জিজ্ঞাসা করতে চাই যে এই যে আমরা উদ্যোক্তা নিয়ে কথা বলছি, উদ্যোক্তা থাকছে না, আপনার এই উদ্যোগটা কেন, কিভাবে আপনার মাথার মধ্যে আসলো, কি করে অনুপ্রাণিত হলেন যে এই ব্যাপারে আমাকে উদ্যোগী হতে হবে, যে একটা রুসেল আইপিএম নাম দিয়ে কোম্পানি খুলবো আমি, সেটা এবং মানুষের কল্যাণের জন্য আসবো, সেটা কি করে আসলে, এই গল্পটা আপনার কাছে আগে শুনতে চাই। এবং সেই সাথে আপনি হয়তো আমাদেরকে বলবেন ছোট করে হলো বা অন্যান্য কিছু থাকলে যে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এবং কিভাবে এগুলা কৃষকদেরকে উপকার করছে সেগুলো নিয়ে কথা বলবেন। ডক্টর নাঈম হাসান। ধন্যবাদ সবাইকে। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছেন। ধন্যবাদ ডক্টর জয়নুল আবেদিন এবং এভরিবডি এলস। আসলে আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা খুবই রিলেভেন্ট। এবং আমি বাংলাদেশে আমার জন্ম, আমি পড়াশোনা করেছি বাংলাদেশে, ডক্টর নির্মল দত্ত, আমরা একসাথে এমএসও করেছি বঙ্গবন্ধু এগ্রিকালচার ইউনিভার্সিটি। আমি পিএইচডি করতে আসি এই দেশে, ইউকেতে 2003-তে। 2002-তে আমি চলে আসি। 2002 এর আমাদের সেশন শুরু, 2002 এন্ড অফ সেপ্টেম্বর অক্টোবর সেশন। তো আমার পিএইচডিটা ছিল, গবেষণা ছিল আপনার মারুকা ভিট্রাটার ইনভেস্টিগেশন অফ ফেরোমন কম্পোনেন্টস অফ মারুকা ভিট্রাটা। তো মারুকা ওয়াজ ফার্স্ট ইট। আসলে আমার কথার মধ্যে আমি চেষ্টা করবো যতটা বাংলাতে থাকা যায়, ইংরেজিটা আসলে তাই। হ্যাঁ, তো ইট ইজ ডিফিকাল্ট when we are here. তো আমি যখন গবেষণা করছিলাম, তো আমার গবেষণার মধ্যে যে মারুকা ছিল, মারুকা একটা পেস্ট হচ্ছে আমাদের বাংলাদেশের এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের, এবং এটা আফ্রিকান একটা পেস্ট অ্যাজ ওয়েল। আফ্রিকাতে আপনার বিশেষ করে ওয়েস্ট আফ্রিকাতে, যেখানে ফ্রেঞ্চ স্পিকিং কান্ট্রিজ লাইক বেনিন, বুর্কিনা ফাসো, এই দেশগুলোতে ওরা, আমরা যেটাকে বলি বরবটি, ওরা বলে এটা হচ্ছে গ্রিন বিনস। এই টাইপের একটা বিন হয় যেটা ওদের স্টেপল ফুড। সেখানেও এটা খুবই আপনার একটা সিভিয়ার একটা পেস্ট প্রবলেম। তো আমার কাজের সুবাদে আমি আফ্রিকাতে যেতে পেরেছি অনেকবারই, এবং বাংলাদেশে এসেছি, আমি ইন্ডিয়াতেও কাজ করেছি। তো এই যখন আমি পিএইচডি করছিলাম তখন, তো আমার পিএইচডি করার পরে আমি রুসেল আইপিএম এ জয়েন করি। রুসেল আইপিএম আসলে একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে আপনার, আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে বলি, বুঝতে সুবিধা হবে। ইজ এ আউটস্পিন অফ ইম্পেরিয়াল কলেজ। আমাদের যে ইম্পেরিয়াল কলেজ লন্ডনে আছে, ইম্পেরিয়াল কলেজের আউটস্পিন কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে 1987-এ। তখন থেকে আমাদের মাথার মধ্যে একটা চিন্তা ছিল যে কি করে মানুষকে একটা মানে কেমিক্যাল থেকে বের করে নিয়ে আসা যায়, একটা বিকল্প ব্যবস্থা দেওয়া যায়, একটা মানে
আমাদের যদি দেখি আবহমান কাল থেকে, আপনি যদি 100 ইয়ার্স ব্যাকে আমরা ফিরে যাই, 100 বছর পিছনে ফিরে যাই, তো যখন কেমিক্যাল রেভলিউশন হয়নি, তখন আমরা কিভাবে পেস্ট এন্ড ডিজিজ কন্ট্রোল করেছিলাম, ওই ধারণা থেকে আমাদের যাত্রা শুরু। এবং প্রথম অবস্থায় আমাদের কোম্পানিটার নাম ছিল রুসুল এনভায়রনমেন্টাল প্রোডাক্টস। আমরা কিভাবে এনভায়রনমেন্টকে সেভ করে আপনার মানুষকে একটা অল্টারনেটিভ দিতে পারি, এবং ফুড চেইনের মধ্যে আমাদের যে পেস্টিসাইড পেনিট্রেশন হচ্ছে, এটাকে কিভাবে আমরা বন্ধ করতে পারি, এই একটা উদ্যোগ থেকে আমাদের যাত্রা শুরু। এবং ওই যুগে, ওই সময় সবাই মনে করতো যে দিস গাইজ আর ক্রেজি, এবং তারা হচ্ছে আপনার হোমিওপ্যাথিক ডক্টর। আমরা যখন আমাদের একটা জায়গা আছে ইউকেতে, এটাকে আমরা বলি ব্রাইটন। তো ব্রাইটনে আপনার একটা বড় ধরনের একটা বার্ষিক একটা মানে এক্সিবিশন হয় ইংল্যান্ডে। এই এক্সিবিশনের মধ্যে সারা দুনিয়ার সবচেয়ে বড় বড় কেমিক্যাল কোম্পানিগুলো আসে, এবং আমাদের একটা ছোট্ট স্ট্যান্ড থাকতো। তো এক ভদ্রলোক, উনি এখন মারা গেছেন, উনি নেই, ইন্টারন্যাশনাল পেস্ট কন্ট্রোলের একজন এডিটর ছিলেন। উনি বলে যে, এই তোমরা কি করতেছো? উনি এসে আমাদের একটা ইন্টারভিউ নিল বেশ কর্নারের মধ্যে। দিস গাইজ আর ডিফারেন্ট। কেমিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে আমরা ছোট্ট একটা কোম্পানি, তো এখানে যাত্রা শুরু করি। তো as I said, that time it was like a laughing stock, যে এটা কাজ করবে কিনা, এটা একটা স্লো প্রসেস। তো বায়োকন্ট্রোল হ্যাজ কাম এ লং ওয়ে অ্যারাউন্ড। তো আপনি যেটা কথাই বলছেন, উদ্যোক্তা হতে ভয় পাই আমরা সবাই। উদ্যোক্তা হওয়া, টেকিং এ রিস্ক, লুকিং ইনটু দ্য বিজনেস অপরচুনিটি ইজ এ রিস্কি বিজনেস। এন্ড এখানে ভয়টা আসাটা স্বাভাবিক। when you take risk, এখন আমরা রিস্ক নেই, রিস্কের রিটার্ন ইজ অনেক বেশি। যে স্পট করতে পারে যখন আপনার অপরচুনিটি কোথায়। এখন আমাদের মধ্যে নিরাপদ খাদ্যের প্রতি সবার আগ্রহ জন্মেছে, আমাদের ভোক্তাদের একটা আগ্রহ এসেছে, এবং কৃষক পর্যায়ে একটা নিরাপদ খাদ্যের যে নিরাপদ বালাই ব্যবস্থাপনার প্রতি একটা আগ্রহ জন্মেছে। এটাকে যারা দেখতে পেরেছে, যে উদ্যোক্তা দেখতে পারবে যে আই এম পুটিং মাই প্রোডাক্ট ইন এ রাইট প্লেস ইন এ রাইট টাইম, দেন দেয়ার রিস্ক টেকিং উইল বি ওয়ার্থ ওয়াইল। যেমন আমি এই গল্পের সুবাদে একটু কথা বলি আমি যখন আমার কাজের সুবাদে I went many African countries and west, east, sub-Saharan African countries. তো আমরা যখন আমি ওখানে যাওয়ার পরে দেখলাম যে কেনিয়া থেকে, তানজানিয়া থেকে, ইউগান্ডা থেকে, ছোট্ট ছোট্ট দেশ, এখান থেকে আপনার ওরা বিনস, কফি এবং আপনার ফ্লাওয়ার ইউরোপে রপ্তানি করে, এবং ওদের আয়ের একটা মূল অংশই হচ্ছে যে আপনার মানে নিরাপদ খাদ্য, যেটাকে তারা মানে রেসিডিউ লেভেল এত কম যে ইউরোপিয়ান ইউনিয়নের যে লেজিসলেশন আছে, যে আইন আছে, আইনের মাধ্যমে এটাকে আপনার স্যাটিসফাই করে দেয় এক্সপোর্টিং ইন ইউরোপ। তো আমি 2009-এ কিংবা 8-এ শেষের দিকে আমি যাই ইথিওপিয়াতে। ইথিওপিয়া একটা দেশ, আমি যখন বাংলাদেশে ছিলাম আমরা দেখতাম ছোটবেলায় টিভিতে যে কঙ্কাল হেঁটে বেড়াচ্ছে, যেখানে আপনার দুর্ভিক্ষ, যেখানে ক্ষুধা, যেখানে মন্দা। ওখানে গিয়ে আমার ইটস আই ওপেনিং ট্যুর ফর মি। ওখানে গিয়ে আপনার দেখলাম যে গ্রিন হাউস গুলো ওরা যে করেছে, নেট হাউস কিংবা শেড হাউস, দিস আর টোটালি বাই লোকাল ইকোনমি, ড্রিভেন বাই দ্যাট, এবং পুয়ার ফার্মার, অ্যান্ড হি ইজ ইউজিং বায়োকন্ট্রোল। তখন আমার মাথায় চিন্তা আসলো, ইফ উই আর ডুইং বায়োকন্ট্রোল ইন ইউরোপ, উই আর ডুইং বায়োকন্ট্রোল ইন আফ্রিকা, ওয়াই নট বাংলাদেশ? আর আমি যখন আমার পড়াশোনা শেষ করি এখানে, আমার প্ল্যান ছিল বাংলাদেশে ফিরে যাওয়ার। তো আমি যার সাথে কাজ করি, আমার প্রফেসর ডেভিড হল ছিল আমার সুপারভাইজার। ও যে, নাইম তুমি ফিরে যেও না এখন, আমরা যে তোমার সাথে কাজ করেছি। আর আমার ফান্ডিংটা ছিল, আমি যে ফান্ডিং এ কাজ করেছি এটা ছিল ওভারসিজ রিসার্চ স্টুডেন্ট গ্রান্ট, এটা ছিল ইউকের ফান্ডিং। সো আই ওয়াজ লায়াবল টু দ্যাম টু গিভ সামথিং ব্যাক টু দ্যাম। সো অ্যাটলিস্ট তুমি 3-4 বছর কাজ করে আমাদের এখানে যা শিখেছো এটা আমাদেরকে দিয়ে যাও। তো সেই দিক থেকে আমি বিবেচনা করে আই স্টার্ট ওয়ার্কিং ইন ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট সেক্টর। তো একটা জিনিস কি, আপনার ইউনিভার্সিটিতে একটা জিনিস ডেভেলপ করা, রিসার্চ লেভেলে ডেভেলপ করা, এটা একটা ইজ এ ইনোভেশন, ইজ এ প্রেইজওয়ার্থি ওয়ার্ক, বাট ব্রিংইং দ্যাট ইনটু কমার্শিয়াল অ্যাসপেক্ট অ্যান্ড প্রডিউস ইট লার্জ স্কেল ইজ এ বিগ চ্যালেঞ্জ, যেটাকে আপনাকে মানে কমার্শিয়ালি নিয়ে যাওয়া। কারণ আমরা ডে টু ডে ফেস করি কাস্টমারকে, আমরা ডে টু ডে ফেস করি, ডে টু ডে গ্রোয়ারকে ফেস করি। এবং একটা লোক তখনই একটা জিনিস কিনবে যখন সে মনে করবে যে ভ্যালু অ্যাডেড হচ্ছে। তো আদারওয়াইজ they will not put their hand on their pocket and pay for their product. তো এখন একটা জিনিস হচ্ছে যে বায়োকন্ট্রোল ডেভেলপ করা, একটা সলিউশন বের করা, তারপর ওটাকে কমার্শিয়াল স্কেলে নিয়ে যাওয়া এবং কমার্শিয়ালি প্রোডাকশন করা। তিনটা জিনিস এখানে ফ্যাক্টর। একটা হচ্ছে হ্যাজ টু বি রাইট স্পেসিফিকেশন, কমার্শিয়ালি রাইট প্রোডাকশন, মেনটেনিং দ্য কোয়ালিটি, দেন পুটিং ইনটু দ্য মার্কেট। তো এখান থেকে আমার আফ্রিকান
যখন আমি ইনিশিয়েটিভটা দেখেছি এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকে আফ্রিকাকে অনেক সাপোর্ট করতো, তখন আমরা দেখতাম যে আপনার কিভাবে আপনার বিষমুক্ত ভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করে নিয়ে আসা যায়, তখন থেকে আমার মাথায় আসে যে না, ওয়াই ডোন্ট উই গো টু বাংলাদেশ। এবং তখন 2010-এ আমি বাংলাদেশে আসি, 8 কিংবা 10-এ এসে উই এস্টাবলিশ ফার্স্ট রুসেল আইপিএম ইউকে সাবসিডিয়ারি রুসেল আইপিএম বাংলাদেশ লিমিটেড। এবং আমাদের ওখান থেকে হাঁটি হাঁটি পাপা করে চলতে শুরু করা যে লেটস ডু এ ট্রায়াল, let's evaluate the effect of these biologicals in Bangladesh perspectives. বাংলাদেশের অ্যাগ্রোক্লাইমেটিক রিজনে আমাদের জিনিসগুলো কেমন কাজ করে, আদৌ এটা কি ফিজিবল কিনা। আমরা যেটা বলি যে আপনার উদ্যোক্তা হতে গেলে আপনার প্রথম অবস্থা আপনার একটা আইডিয়া, দেন আইডিয়া ভ্যালিডেশন, আইডিয়াটাকে আমরা ভ্যালিড করতে হবে, আমার এই আইডিয়াটা আসলে কার্যকর কিনা আমরা চেক করি। তারপরে হচ্ছে যে আপনার এই আইডিয়াটা ভায়াবল কিনা, আমি আইডিয়াটা ভ্যালিড, দ্যাট আমার সাচ এন্ড সাচ প্রোডাক্ট, আমার এটা ধরেন ফর এক্সাম্পল আমার হাতে একটা ট্র্যাপ আছে, আপনাদের আমি দেখাই, যেটাকে আমরা বলি মদ কাঁচা ট্র্যাপ। তো এই ট্র্যাপটা আমরা ইউরোপে ইউজ করি। ট্র্যাপটার অনেকগুলো অংশ আছে, খুলে দেখাই। এই মথ উইল ফ্লাই, নর্মালি মথ, যে সমস্ত মথ পেস্ট গুলো আছে, দে ফ্লাই ফ্রম দ্য টপ এন্ড দে ডাইভ ইন টু দ্য ফানেল, ওয়ান্স দে গেট ইন দে কান্ট গেট আউট। তো এখন এই ট্র্যাপটা আপনার আমরা ইউরোপে তৈরি করি, এবং এই ট্র্যাপটার খরচ কিন্তু অনেক বেশি। আপনার এটা তৈরি করতে গেলে আপনার ইউরোপে আমাদের খরচ পড়ে ইউরোপের টাকায় আমরা বিক্রি করি, এটা হচ্ছে 3.5 থেকে 4 ইউরোস। এখানে ফেরোমন যাবে, এটা এখানে চলে গেল। এই জিনিসটা বাংলাদেশে কাজ করে, আমার চ্যালেঞ্জ হচ্ছে কত টাকা দিয়ে আমার কৃষক এটা কিনবে না। ফার্মার ইন বাংলাদেশ cannot afford 400-500 টাকা ফর এ ট্র্যাপ। তো আমার আইডিয়াটা ভায়াবল কিনা, সেটাকে আমি লোকালি প্রডিউস করা যাবে কিনা সেটা দেখতে হবে। দেন উই প্রডিউস দ্য প্রোডাক্ট, ইয়েস ইট ইজ ভায়াবল, ইট ইজ ডুয়েবল অ্যান্ড ইট ইজ অ্যাফোর্ডেবল, দেন উই টেক দ্য প্রোডাক্ট ফরওয়ার্ড। আমি একটু আপনাকে একটু করি যে আমাদের এক ভদ্রলোক খুব জোরে সোরে খুব এটা বলতেছেন যে যতদূর সম্ভব বাংলায় নিয়ে আসা। তো আপনি ইংরেজিতে এসে যায় অনেক কথা, আমি জানি যে ইংরেজিতে আসবে, ওই ইংরেজি গুলোকে একটু বাংলায় যদি আবার স্মরণ করে একটু বলে দেন, কারণ আমাদের তো ধরেন ওই কৃষকরা শুনে পড়ে। বলেন, জি বলেন, চলতে থাকেন। সরি, আপনাকে বিঘ্ন করাটা উদ্দেশ্য ছিল না। তো যেটা বলছিলাম, ধরুন আমার একটা আইডিয়া আসলো, ওই আইডিয়াটা কতটুকু ভায়াবল মার্কেটে আমাকে এটাকে নিয়ে যেতে পারবো কিনা, আমি সেইটাকে যাচাই করতে হবে। যাচাই করার পরে এইটাকে ওই মূল্যে প্রোডাকশন করা যাবে কিনা সেটা দেখতে হবে। তারপরে যদি ভায়াবল হয়, দেন আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে পারবো কি পারবো না তার আলোচনায় আসে। তো আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন যে আপনি কেন আসলেন, তো আমাদের মূল মোটেই হচ্ছে যে টু ব্রিং মানুষের কাছে একটা বিকল্প নিরাপদ ব্যবস্থা নিয়ে আসা। আমাদের এখন যে কৃষক ভাইরা কিংবা আমাদের যারা গ্রোয়াররা আছেন, ওনারা মনে করছে যে একমাত্র সলিউশন হচ্ছে স্প্রে দ্য কেমিক্যাল, আমাদের মানে যে রাসায়নিক যেটা বালাইনাশক আছে এটা ব্যবহার করতে হবে। কিন্তু এর বাইরে যে আরেকটা মানে সিস্টেম আছে, এর বাইরে যে একটা মানে বিকল্প আছে, তার একটা তা মানুষের দ্বার প্রান্তে নিয়ে আসাই আমাদের মূল উদ্দেশ্য। এটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছে। কারণ আমি যখন দেখি যে আপনার ব্যাকে আমরা 8-10 বছর আগে কথা বলছি, যখন আমরা দেখতাম যে বেগুনের ক্ষেতে প্রতিদিনই মানে কৃষক বিষ দিচ্ছে, এবং হারভেস্ট যখন করছে, যখন তার ফলনটা উঠছে, তখন ওই দিনও বিষ দিচ্ছে, এবং পরের দিন মাঠের থেকে নিয়ে বাজারে বিক্রি হচ্ছে। আমাদের এখানে ইউরোপে আপনি যখন যে কোনো পেস্টিসাইড আপনি ইউজ করবেন, বালাইনাশক ইউজ করবেন, সেখানে নিয়ে হচ্ছে যে 4টা থেকে 5টার বেশি অ্যাপ্লিকেশন করা যাবে না। এবং আমাদের এখানে ট্রেসেবিলিটি অনেক বেশি, এবং যে ওয়েটিং টাইমটা আছে, প্রত্যেকটা বালাইনাশকের বোতলের মধ্যে গায়ে আপনি লেখা দেখবেন যে অপেক্ষামান সময়, কতদিন অপেক্ষা করতে হবে। ওই অপেক্ষার সময়টা যদি 20 দিন হয় কিংবা 18 দিন হয়, এই 18 দিন 20 দিনের মধ্যে যে কোনো ফার্মার সেটা বাজারজাত করতে পারবে না। তো বাংলাদেশে যেহেতু এটা একটা চ্যালেঞ্জ যে এটাকে এস্টাবলিশ করা, এটা দেখার পরে আমার মনে হয়েছে না, উই হ্যাভ টু ডু সামথিং। আমরা তো বিষ খাচ্ছি, আমরা বিষ মানুষকে দিচ্ছি, এবং আমাদের কৃষকের কাছে কোনো অল্টারনেটিভ নেই, কৃষককে দোষ দিয়েও লাভ নেই। এটা হচ্ছে কৃষকের জীবিকার ব্যবস্থা, লাইভলিহুড। তো তখন আমাকে এটা অনুপ্রাণিত করে যে কিভাবে আমরা একটা বিকল্প ব্যবস্থা নিয়ে আসতে পারি, এবং সেখান থেকে আমাদের উদ্যোগের শুরু। এবং প্রাথমিক অবস্থায় যেটা আমি বলেছি, প্রাথমিক অবস্থায় আমাদের সারাটা এরকম ছিল না, বাট এখন
উই আর গেটিং ভেরি গুড রেসপন্স। আমরা খুব ভালো সাড়া আমাদের গ্রোয়ার এবং আমাদের ফার্মারদের কাছ থেকে পাচ্ছি। এখন যদি আপনার যে কর্মকাণ্ড সম্বন্ধে একটু বলেন, যে বাংলাদেশে কি কর্মকাণ্ড, কি প্রোডাক্ট আছে আপনার, এবং সেগুলো কৃষকের কি উপকারে লাগছে বা লাগতে পারে। ওয়েল, বাংলাদেশে আমরা আমি বলে যে একটা স্লাইড বা ভিডিও দেখাইতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি স্লাইড থেকে শুরু করি, যদি শেয়ার করতে পারি। হ্যাঁ, দেখেন ইনশাআল্লাহ। শেয়ার স্ক্রিন। একটু সময় লাগে, কয়েক সেকেন্ড সময় লেগে যায়। ওকে, তো বের হয়ে গেছে। আচ্ছা, তো আমরা আমরা উনি ফেরত আসার আগ পর্যন্ত আমরা ডক্টর শফিকুল আক্তারের কাছে জিজ্ঞাসা করি যে বাংলাদেশে আপনি তো উপদেষ্টা ওই কোম্পানির, আপনি এবং তবে আপনি আরো কৃষিক্ষেত্রে চিরদিনে এখনো পর্যন্ত মানে নিজেদেরকে সংযুক্ত করেই রাখছেন। তো আপনি একটু বলবেন রুসেল আইপিএম বাংলাদেশের এই কি কি তারা প্রোডাক্ট, তাদের কি কি উপকরণ, কি কি নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য তাদের কি কি উপকরণ রয়ে গেছে। শফিকুল আক্তার মিউট করে আনমিউট করে নিতে হবে। স্যার আপনাকে ডক্টর নির্মল দত্ত। ও দাঁড়াও নাইম হাসান সাহেব আসছেন, কি অবস্থা? কি হচ্ছে সবুর আপনার, তুমি একটু মিউট করো। নাইম হাসান কি আমি চলে আসি। আমি চাচ্ছিলাম, আমার সিস্টেম হচ্ছে ম্যাক, যার কারণে এটাকে আপনাদের না। I'm trying to connect it again. Let's see whether এটা আমি ক্রোমে যেতে হবে। আমি ক্রোম থেকেই করছি। আচ্ছা, হ্যাঁ। এখন শেয়ার স্ক্রিন, ইয়েস, অ্যাপ্লিকেশন somehow it's really আচ্ছা যাক, আমি যদি আপনাকে একটা ভিডিও লিংক আপনি চেষ্টা করেন, আমি চেষ্টা করে দেখতে পারি। আমি চেষ্টা করে দেখি। আমি যদি ডক্টর শফিকুল আক্তারের কথা বলি, আমি চেষ্টা করি এর মধ্যে চলে আসতে পারি। আপনি কি ভিডিও লিংক দিবেন? আমি পারবো, আমি মনে হয়। আচ্ছা, আমরা মুখেই শুনি না হয়, যদি আপনি মুখে বলতে পারবেন। উনি চেষ্টা করতে থাকুন, আমরা এই ফাঁকে কথা আমরা আলাপ করি। হ্যাঁ, আচ্ছা, আমার ডক্টর নাইমের সাথে পরিচয় একই সময়। আমি ইপসাতে আমার পিএইচডি কোর্স আমি ইপসাতে করি, আর আমার রিসার্চ ওয়ার্কটা আমি করি এফআইডিসি তাইওয়ানে। তো আমি যখন পিএইচডি করি তখন ডক্টর নাইম ইপসাতে মাস্টার্স করতেন। তো আমরা একটু স্যার তুমি একটু স্ট্রেট সময়ের কারণে তুমি স্ট্রেট রাসেলাইটের প্রোডাক্ট গুলো এগুলো একটু বলতে পারো। আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, তো আমি সেটাই সংক্ষেপে বললাম যে তখন থেকে তার সাথে আমার পরিচয়। এরপরে আমি বিআরআই থেকে যখন আমি চলে আসি লালপিল সিড কোম্পানিতে, বাই দিস টাইম নাইম সাহেব বাংলাদেশে আসেন, এবং সেই আজ থেকে আরো 10 বছর আগে, মেবি মোর দ্যান দ্যাট, আমি প্রথম তার প্রোডাক্ট বায়োম্যাক্স নিয়ে কাজ শুরু করি। তখন থেকে আমি ট্রায়াল করে আসতেছি, এই পর্যন্ত ট্রায়ালের মধ্যে ছিলাম। এরপরে আমি যখন এসিআইতে চলে যাই তখনও ওখানে আমরা এটা নিয়ে কাজ করেছি। আমি কৃষিবিদে গেছি তখনও আমরা এটা নিয়ে কাজ করেছি। এরপরে আমি তো চাকরি বাকরি শেষ করেছি, কোনো জায়গা থেকে রিটায়ারমেন্টে যাইনি, ফর্মালি চাকরি বাকরি শেষ করে দিয়েছি। করোনার শুরু থেকে আমি আর বাসার বাইরে যাইনি। এরপরে ডক্টর নাইমের সাথে আবার কাজ শুরু করলাম, বসে থেকে সময় কাটানো, এরপরে শুরু হলো। তো রুসেল আইপিএমের যে প্রোডাক্টগুলো, বেশিরভাগ প্রোডাক্টই হলো বায়োফিল এবং তো বাংলাদেশে আমরা ব্যাপকভাবে আমরা কীটনাশক ব্যবহার করি। তার বিকল্প হিসেবে রুসেল আইপিএমের অনেকগুলো ভালো ভালো প্রোডাক্ট আছে। বাংলাদেশে ফেরোমনটা
বেশ পরিচিতি পেয়ে গেছে, নানা কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ফেরোমন নিয়ে কাজ করছে। রসুল আইপিএম প্রোডাক্ট ডেভেলপ করেছে এবং বাংলাদেশে রেজিস্ট্রেশনও করেছে, কিন্তু তাদের এই যে ব্যবসার দিকটা একটু ঘাটতি ছিল মাঠে নেওয়ার ব্যাপারে। তো এখন যেটা হচ্ছে, ডক্টর নাইম হয়তো বলেছেন আগে যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের সাথে রসুল আইপিএম এর একটা যৌথ প্রজেক্ট আছে। এই প্রজেক্টের মাধ্যমে সারা দেশে 41টা উপজেলা ওনারা ডেমো করছেন, বাড়িও করছে, ডিআইও করছে। আমি এখানে জয়েন করার পরে আপনার সাথে স্যার আমার কাজের যে অভিজ্ঞতা, সেই মাঠে ডেমনস্ট্রেশনে আমি আবার ফিরে গেলাম অন ফার্ম রিসার্চে, এবং সারা দেশে আমরা চেষ্টা করছি আমাদের প্রোডাক্টগুলো ডেমো করার জন্য। কারণ প্রথম কথা হলো, মানুষ এই প্রোডাক্টগুলোর নামও জানে না, এই প্রোডাক্ট কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি ডোজে অ্যাপ্লাই করতে হবে, কোন ফসলের জন্য কি, কোনোটাই মানুষের কাছে নাই। তো আমরা সারা দেশেই ছোট ছোট করে ডেমো করছি এবং মানুষ প্রোডাক্ট দেখছে, দেখার পরে মানুষ বলছে স্যার আপনার প্রোডাক্ট তো ভালো, তো আমাদের তো এই প্রোডাক্ট বাজারে পাওয়া যায় না, আমরা আবার সেখানে ডিলার দেওয়ার চেষ্টা করছি। এইভাবে আমরা মোটামুটি আমি গত 3 মাস কাজ করছি। তো সবজির জন্য আমাদের বেশ কিছু ভালো অল্টারনেটিভ আছে। একটা হলো বায়োম্যাক্স, একটা প্রোডাক্ট আমাদের, একই সাথে এটা অ্যাফিড, জ্যাসিড, হোয়াইট ফ্লাই এবং রেড মাইট খুবই ভালো কন্ট্রোল করে, এবং এর ভিতরে কিছু প্ল্যান্ট এক্সট্রাক্ট থাকাতে গাছ খুব সুন্দরভাবে উজ্জীবিত হয়। এটা চাতেও খুব ভালো কাজ করে। আমাদের পঞ্চগড়ে চাতে ব্যাপকভাবে এটা ব্যবহার হচ্ছে এখন। চার যে মাইট, আপনারা সবাই জানেন যে চার যে লাল মাকড় একটা ব্যাপক সমস্যা, এটাতে সবাই কেমিক্যাল ব্যবহার করে, সেখানে এখন বায়োম্যাক্সের ব্যবহার হচ্ছে। এছাড়া সবজিতে আমরা বায়োম্যাক্সের খুব সুন্দর ফলাফল আমরা পাচ্ছি। এছাড়া রাসেল আইপিএম এর যে ফেরোমন যেটা আছে সেটা আমরা মাঠে দিচ্ছি। তাছাড়া আমাদের যে অ্যাট্রাক্ট অ্যান্ড কিল, আমরা ফেরোমনে শুধু আকর্ষণ করি, ফেরোমনে যে ব্যবহার করি সেখানে আমরা পোকাটাকে আকর্ষণ করি, এবং নিচে সাবান পানি বা এই ধরনের কিছু দেওয়া থাকে যেখানে পোকাটা পড়লে আর উঠতে পারে না। রাসেল আইপিএম এর যে প্রোডাক্ট, এটা একটা ইউনিক টাইপের প্রোডাক্ট, অ্যাট্রাক্ট অ্যান্ড কিল, সে পোকাকে আকর্ষণ করবে এবং টাচ করার সাথে সাথে পোকাটা মারা যাবে। ইউনিক একটা জিনিস। এবং এখানে বাংলাদেশে রাসেল আইপিএম এর শুধু স্ত্রী পোকা মারার মতো মানে বেট আছে। বাংলাদেশে যত ফেরোমন আছে মোস্টলি সব আপনার হলো পুরুষ পোকা মারার জন্য, কিন্তু রাসেল আইপিএম এর বোধ আপনার পুরুষ পোকা এবং স্ত্রী পোকা দুটাকে মারার জন্য ব্যবস্থা আছে, অ্যাট্রাক্ট এবং কিল। এটা আমাদের আপনি স্যার জানেন যে কুমড়া জাতীয় সবজি যত ফসল আছে, সে ঝিঙ্গা হোক, চিচিঙ্গা হোক, আপনার করলা হোক, মিষ্টি কুমড়া হোক, ইভেন তরমুজ, সব জায়গাতে ফলের মাছি পোকা একটা ব্যাপক সমস্যা। তো রসুল আইপিএম এর যে সলিউশনটা খুবই চমৎকার একটা সলিউশন। এই সলিউশনে দেখা যাচ্ছে যে তারা কৃষকরা খুব সুন্দরভাবে এটাতে কাজ করতে পারে। কারণ ওখানে আমরা যে ফেরোমন ব্যবহার করি সেখানে কৃষকরা কিছু ঝামেলা মনে করে যে 1 সপ্তাহ পর পর পানিটা চেঞ্জ করে দাও, হ্যাঁ, অনেক সময় কৃষক সময় পায় না। কিন্তু আমাদের এই যে সলিউশন, যেটা আমাদের অ্যাট্রাক্ট অ্যান্ড কিল, এখানে পানি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমরা বেডটা ক্ষেতের মধ্যে টাঙিয়ে দেবো এবং সেখানে পোকা আসবে, পোকা টাচ করবে এবং পোকা মারা যাবে। এরপরে আমাদের একটা ইয়েলো স্টিকি বোর্ড আমরা ব্যবহার করি। আমরা সবাই জানি যে পোকা হলুদ রং পছন্দ করে। ইয়েলো স্টিকি বোর্ডে স্টিকি সাবস্টেন্স লাগানো থাকে, পোকা হলুদ রং পছন্দ করে। পোকা হলুদ কার্ডের সাথে যখনই মানে তার টাচে আসে সেখানে সে আটকে যায়। এবং এই হলুদ কার্ডের মধ্যে আমরা আবার আমাদের যে পুরুষ পোকার জন্য যে ফেরোমন সেটা আমরা লাগিয়ে দিতে পারি, স্ত্রী পোকার জন্য যে ফেরোমন সেটা লাগিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের স্পেসিফিক পোকায় শুধু হলুদ কার্ড আকর্ষণ করবে এবং তাকে মেরে ফেলবে। এরপরে আমাদের নিম বেসড একটা প্রোডাক্ট আছে, নাম হলো ফাইটোম্যাক্স। অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট, যেটা কিনা খুব স্লোলি আপনার পোকার সবকিছু প্রক্রিয়াকে স্লো ডাউন করে দেয়। সে ডিম পাড়া হোক, ডিম থেকে লার্ভা হোক, লার্ভা থেকে পরের স্টেপে হোক, সব জায়গাতে সে স্লো ডাউন করে দেয়। এরপর আমাদের ফাইটোক্লিন নামে আরেকটা প্রোডাক্ট আছে, যে কিনা এই সব বডির ইনসেক্ট, এই অ্যাফিড, জ্যাসিড, হোয়াইট ফ্লাই, এর সবগুলার মানে শরীরের ভিতরে সে প্রবেশ করে এবং ওর শরীর থেকে তার লিকুইডটাকে বের করে দেয়, দিয়ে তাকে মেরে ফেলে। তো আমাদের এই স্প্রেয়েবল যে প্রোডাক্টগুলো আছে সবগুলোর মোড অফ অ্যাকশন এক একটা আলাদা এবং এর প্রোডাক্টও আলাদা, কিন্তু সবগুলাই মানে বায়োকেমিক প্রোডাক্ট এবং নিরাপদ। এখানে একটা কথা বলা খুব জরুরি, যে আমরা বলছি যে আমরা কীটনাশক স্প্রে করছি আমাদের ফসলে এবং সেটা আমরা খাচ্ছি। তার থেকে বড় মানে খারাপ দিক হলো যে আমরা নিজেরা সরাসরি কীটনাশক খাচ্ছি। সেটা কিভাবে? বাংলাদেশে একটা জরিপ হয়েছে, সেখানে দেখা গেছে এই মুহূর্তে যারা ক্যান্সার আক্রান্ত হচ্ছে তার শতকরা 18 থেকে 25% বোধ হয়, আমি যতটুকু মনে করতে পারছি, তারা হলো কৃষক। কৃষকের ক্যান্সার কেন হবে?
তারা সেখানে বলছেন যে দুটো সোর্স তারা আইডেন্টিফাই করেছেন, যে হয় কৃষক তামাক গ্রহণ করে অথবা সে যখন স্প্রে করে তখন সে ইনহেল করে স্প্রে। যখন কোনো মানুষ স্প্রে করে কীটনাশক, সে কিন্তু একটা পরিমাণ সে নিজে খেয়ে ফেলে, সে নিঃশ্বাসের সাথে নাকের মধ্যে দিয়ে হোক মুখের মধ্যে দিয়ে হোক সে কিন্তু এই পয়জনটা সে শরীরের মধ্যে তার ঢুকছে। এবং যে ব্যক্তি স্প্রে করে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি যে স্প্রে করেন আপনার কি কোনো সমস্যা হয়, সে বলবে জি স্যার, আমার রাত্রে ঘুম হয় না, আমার গা হাত পা জ্বালা পোড়া করে, এটা কিন্তু সে বোঝে। কিন্তু আমরা যারা চাষি, আমরা তো নিজেরা সরাসরি মালিক যারা জমি তারা সরাসরি হাতে স্প্রে করিও না, একজন লেবার সে করে, সে কিন্তু প্রতিদিন প্রতিটা স্প্রের মাধ্যমে সে 1 ঘন্টা তার আয়ু কিন্তু কমায় ফেলতেছে। জাস্ট আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলছি, যে প্রতিবার যখন স্প্রে করছে সে কিন্তু কিছু পরিমাণ বিষ সে খাচ্ছে এবং এটা কিন্তু তাকে তার মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমি নিজে হয়তো স্প্রেটা করছি না, কিন্তু আমি যাকে দিয়ে করাচ্ছি তাকে কিন্তু আসলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। যাই হোক, এর থেকে একটা বিকল্প আমাদের যে প্রোডাক্টগুলো, আমাদের যে বায়োটমিক প্রোডাক্ট সেগুলো নিরাপদ, এবং আমাদের যে অল্টারনেটিভ যত প্রোডাক্ট, এই যে অ্যাট্রাক্ট অ্যান্ড কিল, ফেরোমন, ইয়েলো স্টিকি বোর্ড, সবগুলো হলো অল্টারনেটিভ মেথড। এরপরে আমাদের আরো 2-1টা প্রোডাক্ট আছে যেগুলো অত্যন্ত চমৎকার। একটা প্রোডাক্টের নাম হলো লাইকোম্যাক্স, আমরা বলি সয়েল রিচার্জ। এটার ভিতরে 4টা ফাঙ্গাস আছে, 2টা ট্রাইকোডার্মা ভিরিডি, ট্রাইকোডার্মা হার্জিয়ানাম, ব্যাভিরিয়া বেসিয়ানা এবং ম্যাট্রিয়াইজাম। ট্রাইকোডার্মার কাজ আমরা সবাই জানি, 1 নম্বর কাজ হলো তার সে মাটিতে আদার্স যত অর্গানিজম আছে সেগুলোকে সক্রিয় করে, সে গাছের পুষ্টি নিতে সহায়তা করে এবং ক্ষতিকর যত ফাঙ্গাস আছে সেটাকে সে গাছের গোড়ায় আসতে বাধা দান করে। ব্যাভিরিয়া বেসিয়ানা এটা চমৎকার একটা ফাঙ্গাস, যার কাজ হলো আমরা সবাই জানি যে 80% পোকা তার জীবনের একটা অংশ মাটিতে থাকে। তো সে তার নিয়ম বা লার্ভা যে স্টেজে মাটিতে সে পাক, এই ফাঙ্গাসটা সে হয় তাকে যে কোনো ভাবে ধ্বংস করে, সে হয় খেয়ে ফেললো অথবা তার শরীরে সে রোগ ঘটালো, যে কোনো ভাবে তাকে ধ্বংস করে। যেমন ম্যাট্রিয়াইজাম, উই পোকা একটা ব্যাপক সমস্যা, বিশেষ করে চা বাগানে। সেখানে এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে সে উই পোকাকে অত্যন্ত চমৎকারভাবে কন্ট্রোল করে। ইন্ডিয়াতেও এ নিয়ে অনেক কাজ হয়েছে, বাংলাদেশের চাতেও এখন এটার ব্যবহার শুরু হয়েছে। এই সবগুলো প্রোডাক্টই রাসেল আইটেম বাজারে সরবরাহ করছে। এরপরে আমাদের সয়েল রিচার্জ ইজ এ কম্বাইন্ড প্রোডাক্ট। আমরা এটাকে ডেভেলপ করেছি যে আপনার যেন একজন কৃষকের পোকা মারতে, ফাঞ্জিসাইড অ্যাপ্লিকেশন করতে কিংবা নেমাটোড অ্যাপ্লিকেশন দমন করতে তার জন্য আলাদা আলাদাভাবে খরচ করতে না হয়। ধরেন আমরা একটা উপযোগী, যেটাকে আমরা বলি কম্পাটিবল স্ট্রেইন কে একসাথে করেছি, ট্রাইকোডার্মা, ম্যাটারহিজিয়াম এবং আপনার বিভেরিয়া প্যাসিলোমাইসিস, এই 4টাকে একত্র করা হয়েছে। ট্রাইকোডার্মার কারণে কৃষকের ফাঙ্গাস এবং মূল গোড়া পচা রোগ কিংবা যে রটিং যেটা হয় এই জিনিসগুলো দমন হবে। কিন্তু যখন আমরা দেখেছি কৃষক ট্রাইকোডার্মা ইউজ করে মাটিতে কিংবা গাছে, কিন্তু আবার যখন আপনার পোকা লাগে, ফর এক্সাম্পল যেটা আক্তার সাহেব, আমাদের ডক্টর আশরাফুল আক্তার সাহেব বলেছেন যে পোকার একটা ফেজ তারা মাটিতে থাকে, যেমন ফ্রুট ফ্লাই। আপনি যে কথাটা বলেছেন, ফ্রুট ফ্লাই আমরা মেল ফিমেল অ্যাট্রাক্ট অ্যান্ড কিল সিস্টেম ইউজ করি। আপনাদেরকে আমি দেখাতে পারবো, এই যে একটা জিনিস আমার কাছে দেখতে পাচ্ছেন, দিস ইজ এ প্রোডাক্ট। ওকে, এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন কিনা মাঝখানের যে একটা অংশ, এখানে পোকা যখন ডিম পাড়ার সময় আসে তখন ডেসপারেট হয়ে যায় যে আমাকে এই মুহূর্তে মানে দিশেহারা হয়ে যায়, আমাকে প্রোটিন কিছু খেতে হবে। কারণ ডিমের যে মেইন কুসুম যে ইয়কটা আছে এটা হচ্ছে প্রোটিন তার তৈরি। তো আমরা প্রোটিনের গন্ধ এখানে দিয়ে দিয়েছি এবং এর সাথে কিন্তু একটা পেস্টিসাইডও মিক্স করা আছে এখানে, যেটা কৃষক করবে কি আপনার আমি একটা অংশ দেখাই, এই যে এই অংশটা দেখেন, এটা হচ্ছে তার এভাবে এটাতে লাগাই দিবে, অ্যাড হয়ে গেল, এটা ঝুলে দিবে, পোকাটা আসবে, সেটাকে টাচ করবে, কীটনাশকের যেই বিষক্রিয়তা সে নিয়ে যাবে এবং সে মারা যাবে। এখানে আপনি কীটনাশকটা সরাসরি গাছে প্রয়োগ করছেন না, আপনি কীটনাশকটা ফ্রুটে প্রয়োগ করছেন না। আপনার ফ্রুট, আপনার ভেজিটেবলস, আপনার সবজি, ফল মূল কীটনাশক থেকে মুক্ত এবং এটা মাটিতেও পড়ছে না, যার কারণে এটা হচ্ছে একটা সিলেক্টিভ মানে নির্বাচিত অ্যাপ্লিকেশন অফ পেস্টিসাইড। এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে সেরানক।
বানান কিভাবে করেন? বানান কিভাবে করেন? CERANOCK, ও নক, আচ্ছা। নক সেরা। সো তখন এখন এইখানে আমরা ধরেন এখানে এটা শুধুমাত্র টার্গেট করছে স্ত্রী পোকাকে, এটা কিন্তু পুরুষ পোকাকে আকৃষ্ট করবে না। আর আমাদের কৃষককে বুঝতে হবে যে আমার আসলে ধ্বংস করতেছে কে, মূল ফসলের যে ধ্বংসটা করছে মূলত স্ত্রী পোকা। সে গিয়ে অভিপোজিটর দিয়ে খোঁচা দিয়ে ডিম পেড়ে ডিমটা ভিতরে দিয়ে দিচ্ছে। আর এখানে যে মেল পোকা যেটা আমরা ধরছি, এটা হচ্ছে তার সহযোগী, তাকে হেল্প করছে। তো মেল দিলেও কিছুটা কমবে উপদ্রব, কিন্তু স্ত্রীটাকে আমাদের মেইন দমন করতে হবে, যেটা আমরা রসুল আইপিএম নিয়ে এসেছি আমরা। তো আমরা করি কি, একটা মাঠের ফর এক্সাম্পল এটা ধরেন একটা মাঠ, অ্যারাউন্ড দ্য বর্ডার আমরা দিয়ে দেই মেল জেল আকারে দিয়ে দেই, আর ভিতরে আমরা দিয়ে দেই অ্যাক্রস দ্য ফিল্ড এইটা। তো যখন বাহির থেকে কেউ আসবে বর্ডারে সে অ্যাট্রাক্ট হয়ে যাবে, এবং বর্ডারে যেহেতু গ্রানটা আছে এর কারণে আপনার যে মেল পোকাগুলো বর্ডারের দিকে চলে যাবে। তো ভিতরে যে আমার মাঠের ভিতরে যে স্ত্রী পোকাগুলো আছে তারা মেলের বন্ধুহীনতায় ভুগবে, তাই না? এবং তখন সে যাবে এটার কাছে, এটা তাকে মেরে ফেলবে। আর মাটিতে যে সেকেন্ড জেনারেশনটা আসছে, আরেকটা পর্যায়ে যে মাটিতে আছে, ওটার জন্য আমরা মাটিতে রিচার্জ, যেটা লাইকোম্যাক্স উনি বললেন আক্তার সাহেব, ওটা আমরা দিয়ে দিচ্ছি। এই সবগুলোর সমন্বয়ে আপনার একটা সম্মিলিত উদ্যোগ, এটাকে আমরা বলি হোলিস্টিক অ্যাপ্রোচ। এখানে আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি, হয়তো বা আমি শেয়ার করতে পারবো। আমি দেখতেছি যে ভিডিওটা আমার প্রেজেন্টেশন করা আছে না, বাট ভিডিওটা অন হচ্ছে। এই ভিডিওটা দেখলে আপনাদের হয়তো একটু আইডিয়া হবে যে এটা কিভাবে কাজ করে। কতক্ষণের? জাস্ট এক মিনিটও হবে না। আচ্ছা, ঠিক আছে। গুড। ভিডিওটা এখানে আছে, আই ডোন্ট নো, গুড। I don't know whether you can see it or not. Oh God. আসলে আপনাদের সিস্টেমের সাথে আমি পরিচিত না, আগে থেকে আমি দেখলাম। ভালো, এই যে আমি দেখতে পাচ্ছি ভিডিওটা লোড হচ্ছে, বাট আমি ভিডিওটা শেয়ার, সময় লাগে, একটু সময় দেন, কয়েক সেকেন্ড। হ্যাঁ, লোড হচ্ছে। এই যে দেখেন, এখানে দেখেন, এই যে একটা জেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে অংশটা, এই অংশটা, এটাকে আমরা বলি অ্যাট্রাক্ট অ্যান্ড কিল জেল। এখানে পাতাতে দিয়েছি দেখানোর জন্য। পাতা পোকাগুলো আসছে, যেগুলো পোকা মরে পড়ে আছে, এরা খেয়েছে খাবার মনে করে, এরা মরে গেছে। আর যারা এখনো মারা যায়নি, তারা কাছাকাছি যাচ্ছে এবং বিষাক্ত ডোজটা নিচ্ছে, দেখেন এগুলো মরে পড়ে আছে। এখানে কৃষক পর্যায়ে কৃষক যখন দেখে চোখের সামনে চাক্ষুষ প্রমাণ, অনেক বেশি ইন্টারেস্টেড হয়। আর দেখেন এখানে নিচে পড়ে আছে, ওগুলো পড়ে আছে। তো যে কথা বলছিলাম, আমাদের মূল টার্গেট হচ্ছে, I don't know how I get out of it. মূল টার্গেট হচ্ছে যে স্ত্রী পোকা আর পুরুষ পোকা হচ্ছে আমাদের সহযোগী, এবং মাটিতে যে রিচার্জ, এটা একটা ফান্ডামেন্টাল জিনিস আমি বলতে চাই আমাদের সমস্ত কৃষক ভাইদের জন্য এবং প্রত্যেকটা গ্রোয়ারের জন্য। আইপিএম এর একটা ব্যাকবোন অফ বায়ো কন্ট্রোল ইজ সয়েল ট্রিটমেন্ট, মাটির পরিচর্যা, মাটির চিকিৎসা। আর মাটিতে আপনার সমস্ত কিছুই আমরা যতগুলো আমরা দেখছি যে আমাদের যে ক্যাটারপিলার পর্যায়ে লেপিডপ্টেরা 60 থেকে 70% পিপেট ইন দ্য সয়েল। আমাদের যে পোকাগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে, যেমন ফলের মাছি পোকা, যেমন থ্রিপস, শুনশুনি পোকা বলে বাংলাতে। তারপরে আমরা বলি যে আপনার টুটা অ্যাবসোলুটা, টমেটো লিফ, টমেটোর ছিদ্রকারী পোকা, এই পোকা, ফল আর্মি ওয়ার্ম যেটা ভুট্টার পোকা, এই পোকাগুলোর জীবন চক্রকে আমরা যদি দেখি, এগুলো মাটিতে পিপেট করে। তো মাটিকে যদি আমরা প্রচুর পরিমাণে মাইক্রোবিয়ালস থাকে, প্রচুর পরিমাণে, যেটা আমাদের একটা ধারণা আছে কিনা, এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যান্টোমোপ্যাথোজেনিক ফাঙ্গাস, মানে অ্যান্টোমো মানে পোকা ধ্বংসকারী উপকারী ছত্রাক। পোকা ধ্বংসকারী ছত্রাকের মধ্যে ম্যাটারহিজিয়া ম্যানিসোপ্লি, বিভেরিয়া বাজিয়ানা, আইজেরিয়া ফিমোসোরোসা, এইগুলো হচ্ছে অনেক উল্লেখযোগ্য ফাঙ্গাস। এইগুলোর কম্বিনেশনের মাধ্যমে আমরা যে প্রোডাক্টটা তৈরি করেছি, এটা হচ্ছে রিচার্জ। আমরা আপনার কাছে আবার একটু আসবো, তার আগে আমরা ডক্টর নির্মল দত্তর কাছে একটু করতে চাচ্ছি। এই যে আপনার যে সমস্ত প্রোডাক্ট গুলোর কথা বলেছেন,
আপনি এবং ডক্টর শফিকুল আখতার বলেছেন, আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আর বিশেষ করে এটার সাথে সাথে উদ্যোক্তা হওয়ার কথাগুলো কিছুটা বলেছেন, আমি হয়তো আর একটু পরে আসবো। কিন্তু এই যে যে আপনি যে বললেন যে আমাদের যে আইপিএম, একসময় আইপিএম ছিল আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ শামসুল আলম হাসান, আপনি হয়তো চিনে থাকবেন ওনাকে। উনি একজন আমাদের আইপিএম, বাংলাদেশ আইপিএম এর যারা ইয়ে ছিলেন তাদের একজন ছিলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ছিলেন, পরে আইআইটি তে চাকরি করেছেন, বিভিন্ন জায়গায় করেছেন। তো ডক্টর নির্মল দত্তের কাছে শুনবো যে এই যে আমরা আইপিএম থেকে অনেকটা ভাবছিলাম যে আমরা আইপিএম এর আর না থাকে, কারণ আইপিএম এর ভিতরে পেস্টিসাইডের কথাটা অনেক সময় বলা হয়, তাহলে ওইটা করতে গিয়ে কৃষকরা পেস্টিসাইড থেকে সরে আসতে পারতেছে না। এইটার কারণে আমরা এখন যে বায়োপেস্টিসাইড বা ইত্যাদির কথা বলতেছিলাম, কিন্তু আমি মনে করি, বিশ্বাস করি যে সবটাই সমন্বিত বালাই ব্যবস্থাপনার অংশ। ডক্টর নির্মল দত্তের কাছে একটু শুনবো যে এই যে রুসেল আইপিএম যে সমস্ত প্রচেষ্টা করছেন, এগুলো আমাদের যে জাতীয় যে নীতিমালা এবং জাতীয় যে প্রচেষ্টা, তার সঙ্গে কতখানি এটা সামঞ্জস্যপূর্ণ করছে, অথবা তাদের অন্য কোথাও মানে আরো কোথায় শক্তিশালী করতে পারেন ওরা, এই ব্যাপারে কোনো আমাদের এই ওনাদের এই প্রচেষ্টাগুলোকে আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সবটাই, এবং আমাদের জন্য কতখানি আমাদেরকে ভ্যালু অ্যাড করছে। উনি যেটা বলছেন আমাদের এই গবেষণার ভিতরে এবং এই যে নিরাপদ সবজি, ফলমূল ইত্যাদি খাদ্য উৎপাদনে কতখানি এটা আমাদের মূল্য সংযোজন করছে। জি, ধন্যবাদ স্যার। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাই পরিষ্কার। ধন্যবাদ স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে সুন্দর, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হচ্ছে। প্রথমেই আমি বলি যে ডক্টর শফিকুল আখতার ভাই এবং ডক্টর নাহিম হাসান অত্যন্ত সুন্দরভাবে রাসেল আইপিএম এর বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলেছেন। বিশেষ করে আমি অত্যন্ত অভিভূত যে ডক্টর শফিকুল আখতার ভাই, উনি কিন্তু বেসিক্যালি এন্টোমোলজিস্ট না হয়েও যেভাবে প্রোডাক্টগুলি সম্বন্ধে বললেন, আমার বাংলাদেশে অনেক এন্টোমোলজিস্টই আমরা পারবো না যে সমস্ত প্রোডাক্টগুলি নিয়ে উনি যেভাবে কথা বললেন, আমি আসলে আই এম ইমপ্রেসড। আসলে স্যার, প্রথমেই বলি যে আমাদের জাতীয় যে নীতিমালা, আপনারা জানেন স্যার, জাতীয় কৃষি নীতি 2018-তে যেটা বলা হয়েছে, স্পষ্টভাবে বলা হয়েছে, কিন্তু আমাদের যে কোনোভাবে হোক নিরাপদ খাদ্যের জন্য আমাদের কীটনাশকের ব্যবহার কমাতে হবে এবং এর জন্য আমাদের জৈব বালাইনাশক ব্যবহারকে উৎসাহিত করা হবে। এবং সম্প্রতি পাস হয়েছে স্যার, গেজেট হয়েছে যে উত্তম কৃষি চর্চা নীতি, যে গ্যাপ, বাংলাদেশ গ্যাপ, এটা অ্যাপ্রুভ হয়েছে। সেখানেও কিন্তু লেখা আছে রাসায়নিক কীটনাশকের ব্যবহার পরিমিত হতে হবে, আমাদের অন্যান্য যে অল্টারনেটিভ যে আমাদের সেগুলিকে আনতে হবে, কৃষকদের কাছে দিতে হবে। ডক্টর নাইম একটা কথা বলেছে যে আসলে আমাদের কৃষকরা মূলত পেস্টিসাইড ওরিয়েন্টেড, পেস্টিসাইড মাইন্ডেড, তাদেরকে যদি আমরা ভায়াবল অল্টারনেটিভ না দিতে পারি, আসলে তাদেরকে কিন্তু স্যার কীটনাশক মুখী থেকে আমরা সরে আনতে পারবো না। আমি স্যার বলি রাসেল আইপিএম এর সাথে আমার ব্যক্তিগতভাবে, আমি দীর্ঘদিন যাবত রাসেল আইপিএম এর সাথে আমি কাজ করেছি। বিশেষ করে রাসেল আইপিএম যে প্রথম যে প্রোডাক্ট ফাইটোম্যাক্স, যে নিম বেসড প্রোডাক্ট, ডক্টর শফিকুল আখতার ভাই বলে গেছেন যে নিম বেসড প্রোডাক্ট, স্যার সেই প্রথম যে এটি প্রথম রেজিস্ট্রেশন হয়, সেটি কিন্তু যে গবেষণা, যে ট্রায়ালটা, সেটি কিন্তু ট্রায়ালের সাথে সরাসরি আমি জড়িত ছিলাম। আমি রিপোর্ট দিয়েছিলাম যে এটাই ভালো, এটাকে রেজিস্ট্রেশন দেওয়া যেতে পারে। তারপরে আরেকটা প্রোডাক্ট, সেটা আমার হাত দিয়ে হয়েছে, সেটা হচ্ছে যে ফাইটোক্লিন, এটাও একটি জৈব বালাইনাশক, এটা হলো পটাশিয়াম সল্ট ফ্যাটি অ্যাসিড, সেটাও কিন্তু আমার হাত দিয়েই রেজিস্ট্রেশন হয়েছে, আমি সেটার গবেষণার সাথে জড়িত ছিলাম। যাই হোক স্যার, যে প্রোডাক্টগুলোর কথা বলা হয়েছে, আসলে স্যার প্রত্যেকটা প্রোডাক্টই অত্যন্ত ভালো। বিশেষ করে আমি যে একটি বিষয়ের উপর বলবো যে স্যার, যে আপনারা জানেন যে মাছি পোকার যে তারা যে নতুন পদ্ধতির কথা বলা হয়েছে, সেটাও কিন্তু স্যার আমরা বাংলাদেশ ব্যাপী একটা প্রজেক্টের মাধ্যমে, আমাদের একটা প্রজেক্ট চলমান হয়েছে ডিএর সাথে বাড়ির, সেটা হচ্ছে স্যার আমাদের 14টা জেলার 28টা উপজেলায় আমরা কাজ করতেছি। যে রাসেল আইপিএম এর, সেখানে রাসেল আইপিএম এর বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আমরা দেখেছি যে মাঠ পর্যায়ে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে যে আকর্ষণ ও মেরে ফেলা পদ্ধতি, যে কুমড়া জাতীয় সবজির যে মাছি পোকা, স্যার আপনি জানেন যে 16টা বিভিন্ন ধরনের কুমড়া জাতীয় সবজিতে ব্যাপক ক্ষতি করে মাছি পোকা। বিশেষ করে কুমড়া জাতীয় সবজি যেগুলি আছে আমাদের, লাউ, কুমড়া, শসা, চিচিঙ্গা, এই যে মাছি পোকা, আমাদের যে ফেরোমন ফাঁদ ভিত্তিক আগের যে পদ্ধতি ছিল, সেটি মূলত ছিল স্যার পুরুষ পোকাকে ধরে ফেলতো। এখন যে পদ্ধতি অত্যন্ত ইউনিক স্যার, যে এটাকে স্ত্রী পোকাও ধরবো, পাশাপাশি আমরা পুরুষ পোকাও ধরবো, এতে কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হয় মাঠ পর্যায়ে
এবং স্যার কিছুদিন আগে স্যার আমরা বগুড়ায় গেলাম, সে শেরপুরের কৃষি অফিসার বলতেছিল যে এই পদ্ধতির একটা সুবিধা কি যে সাবান পানি বদলাইতে হয় না স্যার। আমাদের দেশে অধিকাংশ কৃষি ভেরি রিলাক্টেন্ট, তারা স্যার সাবান পানি বদলাইতে চায় না। এই পদ্ধতিতে যে আমাদের যে মাছি পোকার যে স্ত্রী মাছি পোকার ধরার যে ফাঁদটা দিলাম স্যার, এটা আমরা 10-12 মিটার দূরে দূরে টানিয়ে দিব। একবার টানিয়ে দিলে কিন্তু স্যার আর কোনো ঝামেলা নাই স্যার, কৃষক কিন্তু বেশি ঝামেলায় যেতে হয় না। এই দিক থেকে কিন্তু আমরা দেখেছি যে এই যে মাছি পোকার আকর্ষণ ও মেরে ফেলা ফাঁদ যে পদ্ধতি অত্যন্ত ভালো কাজ করতেছে এটি স্যার। আরেকটি প্রোডাক্ট সেটা হচ্ছে স্যার আমি সম্প্রতি কাজ করেছি, সেটা বলা হয়নি এখানে, এন্টারিও। এটা হচ্ছে রাসেল আইপিএমের প্রোডাক্ট স্যার। এটা বিটি এবং অ্যাবামেকটিন দুইটা জৈব বালাইনাশকের মিশ্রণের প্রোডাক্ট। এটাও দেখেছি স্যার আমি যে বরবটিতে আমার একটা পেপারও পাবলিশ হয়েছে যে বরবটির ফল ছিদ্রকারী পোকা স্যার, আপনি জানেন যেটা ব্যাপক কীটনাশক ব্যবহৃত হয় স্যার, কিন্তু কোনো কীটনাশকে আমাদের ভালো কাজ করে না। এই যে এন্টারিও আমরা দেখেছি যে স্যার অনেক ভালো কাজ করে। টমেটোর আরেকটি নতুন পোকার কথা এখানে এসেছে যে টুটা অ্যাবসোলিউটা, যেটা হচ্ছে লিপ মাইনার স্যার। এই পোকাটার জন্য স্যার আমরা দেখেছি যে ফেরোমন ফাঁদের পাশাপাশি আমাদের যদি এন্টারিও বালাইনাশকটা ব্যবহার করি, এটা খুব ভালো কাজ করে। এটাও কিন্তু আমাদের প্রযুক্তির যে রিকমেন্ডেশন সেখানে আমরা দিয়েছি। এভাবে কিন্তু স্যার আমাদের যে রাসেল আইপিএম এর যে প্রোডাক্টগুলি আমরা দেখেছি যে তাদের প্রোডাক্ট রেঞ্জ অনেক বেশি, অনেক ভালো প্রোডাক্ট আছে। তবে আমার যেটি সাজেশন থাকবে যেন মাঠ পর্যায়ে যখন এটা মার্কেট করতে যাব আমরা, সেটার যেন কোয়ালিটিটা যেন এনশিওর হয়, সেই জিনিসটা যেন একটু খেয়াল রাখে। অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশে যারা করে, অনেক সময় দেখা যায় যে কোয়ালিটি অনেক সময় ডিটোরিয়েট করে, যে মাঠের কোয়ালিটি ঠিক থাকে না, প্রোডাক্ট কোয়ালিটি ঠিক থাকে না, তাহলে কিন্তু স্যার আমাদের অনেক সময় দেখা যায় যে এই বায়োপেস্টিসাইড গুলির কার্যকারিতা কমে যেতে পারে। এই জিনিসটা একটু রাসেল আইপিএম এর প্রোডাক্টগুলিতে এই ধরনের কোনো সমস্যা এখনো হয় নাই। ভবিষ্যৎ আমি আশা করবো যে তারা তাদের এই জিনিসটার দিকে নজর দিবে। আর একটা বিষয় স্যার, তবে আমরা অত্যন্ত আনন্দিত আছি স্যার, আমরা বাংলাদেশে অত্যন্ত লাকি স্যার। আপনি জানেন যে কীটতত্ত্ব বিভাগ আমরা প্রথম থেকেই আমাদের ডক্টর নুরুল আলম স্যার এর সাথে আমরা বহুদিন কাজ করিতেছি, দীর্ঘ প্রায় 20 বছর যাবত এই ফেরোমন ফাঁদ সহ অন্যান্য জৈব বালাইনাশক এগুলো কিন্তু আমরা মাঠ পর্যায়ে পরিচিত করার জন্য চেষ্টা করতেছি স্যার। কাজটা কিন্তু কঠিন স্যার। আসলে আমাদের কৃষকরা এখনো যেভাবে মাঠের মধ্যে কীটনাশক যেভাবে দেয় কৃষকরা, গেলে স্যার আপনার না দেখলে এটা বিশ্বাস করা যাবে না কিভাবে কীটনাশক দেয়। এই যে কীটনাশক ওরিয়েন্টেড পেস্টিসাইড, তাদের কাছ থেকে কিন্তু আস্তে আস্তে আমরাই কিন্তু স্যার বিজ্ঞানীরা এবং বিশেষ করে প্রাইভেট কোম্পানি, আমাদের দেশে আরেকটা কোম্পানি ইস্পাহানি বায়োটেক, এরাও বেশ ভালো কাজ করতেছে স্যার। রাসেল আইপিএম অনেকদিন যাবৎ 2008-10 সাল থেকে তারা অনেক ভালো কাজ করতেছে। এবং অত্যন্ত আনন্দের কথা স্যার, আরো কয়েকটা কোম্পানি, শুধু রাসেল আইপিএম এবং ইস্পাহানি না, তারা হচ্ছে লিডার স্যার এখন বাংলাদেশে। আরো কয়েকটা কোম্পানি যাদের পেস্টিসাইড রাসায়নিক কীটনাশকের ব্যবসা, তারাও কিন্তু স্যার অনেকে এই যে ফেরোমন অন্যান্য এই সমস্ত জিনিসগুলি নিয়ে আগে আসতেছে। এটাও তারপর হেকেম, এরা কিন্তু স্যার মূলত পেস্টিসাইডের ব্যবসা করে, রাসায়নিক কীটনাশকের ব্যবসা করে, কিন্তু তারাও আগে আসতেছে। এটা কিন্তু গুড সাইন। তবে আমরা অত্যন্ত আশাবাদী স্যার, যে সমস্ত রাসেল আইপিএম এর মতো যে সমস্ত কোম্পানিগুলি আসতেছে, তাদের যে প্রোডাক্ট রেঞ্জ নতুন নতুন সমস্যা উদ্ভাবনের জন্য কাজ করে যাচ্ছে, সেটাও কিন্তু ভালো। আরেকটা বিষয় নিয়ে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে আমরা সাম্প্রতিককালে স্যার আপনি জানেন যে স্যার বাংলাদেশে আমরা একটা নতুন পোকা, সেটা বাংলাদেশে ছিল না, যে সাদা মাছি পোকা, সেটা যে প্রজাতির নতুন, সেটা হলো ইনভেসিভ স্পেসিস বললি আমরা, সেটা বাংলাদেশে ছিল না। নারিকেল সহ বিভিন্ন ফসল এটা ব্যাপক ক্ষতি করতেছে এখন স্যার, সাদামাছি পোকা। সেই নারিকেলের সাদামাছি পোকা 2019 সালে প্রথম আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ প্রথম বাংলাদেশে আইডেন্টিফাই করে, এবং সেটার জন্য আমাদের গবেষণা কার্যক্রম হাতে নিয়েছি। আমরা জানি যে স্যার রাসায়নিক কীটনাশক দিয়ে এই পোকাটা দমন করা যায় না সারা বাংলাদেশেই, বিশ্বে কোথাও রাসায়নিক কীটনাশক দিয়ে দমন করা যায় না। আমরা একটা সুইটেবল বায়োপেস্টিসাইড চাচ্ছি, এবং সেখানে আমরা রাসেল আইপিএম এর দৃষ্টি আকর্ষণ করতেছি যে তাদের একটা প্রোডাক্ট ফিজিমাইট, আপনাদেরই তো প্রোডাক্ট তাই না আক্তার ভাই, ফিজিমাইট, সেই হ্যাঁ ফিজিমাইটটা মোটামুটি বেশ ভালো কাজ করতেছে। এই জিনিসটা আমরা প্রমোট করার জন্য চেষ্টা করতেছি সাধারণত। এটা যেন রাসায়নিক কীটনাশক ইজ নট এ সলিউশন ফর this type of white fly. It's a rhodophyron pyramid white fly. It's a new invasive pest in Bangladesh. আমাদের দেশে একটা নতুন পোকা। আমরা এরকম আরো বায়োপেস্টিসাইড চাচ্ছি, যে আরো ভালো সলিউশন যদি থাকে। ফিজিমাইট যেটা আমরা দিচ্ছি সেটা আমাদের মোটামুটি ভালোই কাজ করতেছে, কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই ধরনের সাদামাছি বা অন্যান্য স্টাকিং পেস্ট যেগুলা রাসায়নিক কীটনাশক দিয়ে দমন করা কঠিন, তারা যদি আর এই জিনিসটা আরো একটু চিন্তা করে বা এটার জন্য গুড সলিউশন
দিতে পারে তাহলে আমরা উপকৃত হব। আরেকটি বিষয় যেটা অত্যন্ত স্যার আমাকে বলতেই হয় যে স্টিকি ট্র্যাপ, যেটা ইউলো স্টিকি ট্র্যাপ স্যার, হলুদ আঠালো ফাঁদ, হলুদ আঠালো ফাঁদটা কিন্তু স্যার অনেক জায়গায় বেশ কৃষকরা কিন্তু এখন নিচ্ছে, যে শফিকুল আক্তার ভাই যেটা বললেন, আইমো যেটা বলেছে যে ইউলো স্টিকি ট্র্যাপ, বিশেষ করে ফেরোমন ইমপ্রেগনেটেড স্টিকি ট্র্যাপ, যেটা আমরা দেখেছি যে শুধুমাত্র বিভিন্ন ধরনের শোষক পোকাই না, বিশেষ করে আমরা দেখেছি মাছি পোকা সহ অন্যান্য পোকাও আকৃষ্ট হয় এই হলুদ স্টিকি ট্র্যাপ। এই জিনিসটাকে যাতে আরো তারা পপুলারাইজ করতে পারে, আমরাও চেষ্টা করতেছি এই সমস্ত জিনিসগুলি পপুলারাইজ হোক। তাদেরকে আমি এই সমস্ত জিনিসগুলোকে আরো প্রমোট করার জন্য আমি অনুরোধ জানাবো। এই হচ্ছে মোটামুটি স্যার, পরবর্তীতে আলোচনা হয়। থ্যাংক ইউ। তোমার থেকে ছড়ার আগে তুমি একটা প্রশ্নের জবাব এখানে দিয়ে দেবে। আমাদের যারা নিয়মিত একজন শ্রোতা এবং কন্ট্রিবিউটর, যিনি আমাদের জ্ঞানের মধ্যে যোগ দেন সবসময়, জনাব সাইফুল আজম খান, উনি জিজ্ঞাসা করছেন আইপিএম নীতিমালা আছে কিনা বাংলাদেশে। অ্যাকচুয়ালি স্যার আইপিএম নীতিমালা নাই স্যার ওইভাবে। সরকার কৃষি সম্প্রসারণ নীতিমালা একটা আছে স্যার, আমাদের 2018 থেকে জাতীয় কৃষি নীতিমালা আছে এবং কৃষি সম্প্রসারণ নীতিমালা আছে। এই দুই ধরনের নীতিমালাতেই কিন্তু আইপিএম কে প্রায়োরিটাইজ করা হয়েছে। আইপিএম কে পেস্ট ম্যানেজমেন্ট পলিসি থেকে প্রায়োরিটাইজ করা। আমার বন্ধু স্যার, ও এখন অনেকদিন যাবত আমার সাথে দেখা হয় না, সাইফুল আজম খান, ওই দিনও আমি কথা বলে শুনছি স্যার, আমাদের ক্লাসমেট এবং সে বিসিএস কৃষি ক্যাডারের কর্মকর্তা, খুব সম্ভবত ডিস্ট্রিক্ট ট্রেনিং অফিসার এখন, তাই না? জামালপুরে বুঝি ওটা ডেপুটি ডাইরেক্টর, সে হলো সিডের এখন আমরা বলতে গেছি কিনা জানি না। সাইফুল আজম খান ডিস্ট্রিক্ট ট্রেনিং অফিসার ছিল স্যার। যাই হোক স্যার, ওই পর্যায়ে সিড সার্টিফিকেশন এজেন্সি, কিন্তু আমাদের সঙ্গে দৈনিক থাকে এবং আমাদের এই ব্যাপারে তার যথেষ্ট আগ্রহ, এবং সে অনেক আমাদেরকে অনেক মানে সাহায্য করে, অনেক সুন্দর সুন্দর কথা নিয়ে আসেন। সাইফুল আজম খান, অনেক ধন্যবাদ। তোমার বন্ধু তোমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, প্লিজ ডু ইট। আচ্ছা, আরেকটু বলছে যে আরেকটা প্রশ্ন করছেন, জায়ান্ট মিলিবাগ কন্ট্রোল, হোয়াট অ্যাবাউট জায়ান্ট মিলিবাগ কন্ট্রোল? কে বলবেন? তুমি বলবে না বলতে চাই? নাঈম হাসান বলবেন। জায়ান্ট মিলিবাগ ইজ এ আফ্রিকান পেস্ট হুইচ এন্টার্স ইন বাংলাদেশ থ্রু অনেকটা হয়তো বা আমাদের যে আর্মি কন্টিনজেন্টস যারা ইউএনএ কাজ করে, ওনাদের সাথে ওনাদের উইথ দেয়ার থ্রু দেয়ার মানে তাদের যে যন্ত্রপাতি কৃষি কিংবা যে কোনো ভাবেই হোক, ইট কামস টু বাংলাদেশ। ইট ইজ অরিজিন ইন আফ্রিকা। তো আপনার জায়ান্ট মিলিবাগ দমনে আমাদের ডক্টর নির্মল দত্ত যেটা বললো যে আমাদের যে ফাইটোক্লিন খুবই কার্যকরী। আমরা ঢাকাতে, আপনার মনে আছে কিনা, 2-3 বছর আগে আমাদের যে একটা মহিলা কলেজ ছিল, গৃহস্থ অর্থনীতি কলেজ, এটা বন্ধ হয়ে গেছিল মিলিবাগ দেখার পরে আতঙ্কে, মানে মানুষ ছাত্রছাত্রীরা ক্লাস ছেড়ে পালিয়েছে। তো আমরা কৃষি আমাদের যে সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমরা মিলিবাগ টেস্ট করেছিলাম ঢাকাতেই, এবং এটা ফাইটোক্লিন দেওয়ার পরে ওয়ার্কস লাইক এ ভেরি ইফেক্টিভ এবং কুইক, খুব দ্রুত কাজ করে। ফাইটোক্লিনে মিলিবাগ দমন করা যায়। আর আমাদের কাছে যে আমাদের যে ডক্টর নির্মল দত্ত একটা কথা বলে যে আমি অ্যাড করতে চাই, আপনার ওই যে মিলিবাগ এন্ড জায়ান্ট মিলিবাগ আর দ্য সেম ফ্যামিলি বাট স্লাইটলি বিগার জায়ান্ট মিলিবাগ। তো এটা করে কি, আপনি যখন স্প্রে করবেন ফাইটোক্লিন, এটা মিলিবাগের যে স্কেলিটনের নিচে মিলিবাগের একটা ওয়াক্সি লেয়ার থাকে, এই ওয়াক্সি লেয়ারটাকে ডিজলভ করে আপনার ডিহাইড্রেট করে ফেলে, মানে রোদে মারা যায়। আর মিলিবাগের দেখবেন চারিপাশে এক ধরনের ডাস্টি লাইক নেটি ম্যাটেরিয়ালস থাকে, যে এইটাকে যখন ফাইটোক্লিন স্প্রে করা হয় তখন মিলিবাগটা এক্সপোজড হয়ে যায়। মিলিবাগের আশেপাশে মিলিবাগ যে নিজেকে ঢেকে রাখে, এই ঢেকে রাখার তেমন কিছু থাকে না, এবং যখন মিলিবাগের গায়ের মধ্যে পড়ে তখন এটা আপনার সিম্পল অসমোসিস প্রসার এখানে, এবং এটা পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, এটাকে আমরা যেটাকে বলি মানে উদ্যানতাত্ত্বিক সাবান বলা যায়, বুঝছেন? এটাকে ওয়াক্সি লেয়ারটাকে ডিজলভ করে বের করে নিয়ে আসে তখন আপনার, এবং এটা এত সুন্দর প্রোডাক্ট যে আপনি আজকেই স্প্রে করবেন, আজকেই হারভেস্ট করতে পারবেন, আজকেই ফসল খেতে পারবেন, এবং ফসল খেতে কোনো ওয়েট করতে হবে না। আর মিলিবাগ ফিজিমাইটের কথা যেটা আমাদের নির্মল বললো, আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা প্রকল্প আছে যেটা নাম হচ্ছে যে বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্প, যেটা লিড বাই ডক্টর মেহেদি মাসুদ। ওখানে আমরা টেস্ট করেছিলাম ফিজিমাইট টু কন্ট্রোল
সাদা মাছি, এবং আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো একটা কথা আমি বলতে চাই যে এগুলো হচ্ছে বায়োলজিক্যাল পেস্টিসাইড, আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। বায়োলজিক্যাল পেস্টিসাইডে এটা এমন না যে আমি আজকে স্প্রে করলাম, ওই পাতাতে যদি কালকে আবার পোকা এসে বসে, এগুলো হচ্ছে ফিজিক্যাল মোড অফ অ্যাকশনের মাধ্যমে কাজ করছে, সেটা কিন্তু পোকা আবার আসতে পারে। এখানে কিন্তু রেসিডুয়াল টক্সিসিটিটা আপনার লং টাইম থাকবে না। ধরেন আপনি একটা পাতাতে যে আপনি সাইপারমেথ্রিন স্প্রে করলেন, ডেল্টামেথ্রিন স্প্রে করলেন, ডেল্টামেথ্রিন পাতার মধ্যে উপরের স্তরে চুষে থাকবে 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবে। যখন আরেকটা পোকা যখন আসবে, সে ওইটা থেকে যখন নেওয়ার চেষ্টা করবে স্যাপটা, তখন সেও মারা যাবে। কিন্তু ফিজিমাইট এবং ফাইটোক্লিন আপনি যখন দিলেন, তখনই যে কোনটাকে আসবে সেই মারা যাবে। পরবর্তীতে কিন্তু পাতায় আর কিছু নেই, আপনাকে আবার স্প্রে করতে হবে। এই জন্য এই কথাটা খেয়াল রাখা দরকার আছে, কারণ এই যে ওয়েটিং পিরিয়ডটা আসছে ওখান থেকে, যে আপনি আজকে স্প্রে করলেন, তারপরে 20 দিন আপনাকে ওয়েট করতে হবে হারভেস্টের জন্য। এটা কিন্তু অপেক্ষা করতে হবে যে এই 20 দিন অপেক্ষা করো, আজকে পোকা মারার 20 দিন 20 দিন আর এই ফসল তুলতে পারবে না। এটা আসছে ওই জায়গা থেকে, যে কারণ যেটা দিচ্ছি সেটা ওখানে থেকে যাচ্ছে। কিন্তু আপনারা যে জৈব বালাইনাশকের কথা বলছেন, সেটা থাকছে না। তার মানে আপনি আজকে করলেও কালকে ফসলও তুলতে পারবেন। একটা উপকারটা পাচ্ছি আমি, ক্ষতি হলো হয়তো আর একবার দিতে হবে, সেটা দিতে হবে। আমরা অর্থনৈতিক দিকটা আসতে যাব একটু আগে। কিন্তু এটা আরেকটা যে জৈব বালাইনাশক প্রথম থেকে ব্যবহার করতে হবে, এটা একটা প্রিভেন্টেটিভ ওয়ে। আপনাকে কিউরেট, আমরা একটা ধরেন আমাদের যে এখন যে কোভিড-19 ভাইরাস এসেছে ফর এক্সাম্পল, এটা আমাদের জন্য একটা শিক্ষণীয়, যে আমাদের যখন ভাইরাসের ভ্যাকসিন আসে নাই, টিকা আসে নাই, আমরা কি করেছি, যতটা সম্ভব নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। আমরা প্রিভেন্টেটিভ ভাবে প্রতিরোধক আর প্রতিশোধক বলি আমরা, যেটা ভাবে আমরা বাঁচানোর চেষ্টা করেছি। তো জৈব বালাইনাশকের জন্য আমাদের জমি তৈরি করা থেকে শুরু থেকে আমাদেরকে কাজটা করতে হবে, তাহলে আমরা সবচেয়ে ভালো ফল দেখতে পাবো। যদি খরচ বেড়ে যাবে না, খরচ আরো কমে যাবে। ইন্টারেস্টিং, কারণ আমি এটা আপনাকে বলছি, যেহেতু পোকাটা আমার জমিতেই আছে, সে যখন তার সুইটেবল মানে উপযোগী ক্রপ পাবে এবং ক্লাইমেট পাবে, তখন সে বের হয়ে আসবে তার কোকুন থেকে। আর গাছের একটা নতুন সায়েন্স ডেভেলপ করেছে, যেটাকে আমরা বলি আপনার মলিকুলার ডায়ালগ। আপনার গাছ কিন্তু একটা গাছ আরেকটা গাছের সাথে কথা বলতে পারে। কিভাবে বলে? এটা একটা ন্যাচারাল মলিকুলের মাধ্যমে বলে। ধরেন একটা গাছে যখন পোকা আক্রমণ করে, ওই গাছের থেকে এক ধরনের ভোলাটাইল, বাংলায় আমি কি বলতে পারবো না, একটা উদ্বায়ী পদার্থ বের হয়। ওই উদ্বায়ী পদার্থ যখন আরেকটা পাতায় গিয়ে পড়ে, তখন সে তাকে খবর দেয়, আই এম আন্ডার অ্যাটাক, ইউ বেটার ক্লোজ ইউর ডোর অ্যান্ড উইন্ডোজ। বুঝছেন? আপনার যখন ওই পাতায় পড়ে, তখন সে তার স্টোমাটাটা ক্লোজ করে ফেলে, এবং ওই পাতা আপনার তার পাতার উপর স্তরে স্যালিসাইলিক অ্যাসিড কিংবা অ্যাবসেসিক অ্যাসিড, জ্যাসমোনিক অ্যাসিড, এই সমস্ত জিনিসগুলো তৈরি করে। যখন পোকাটা ওখানে আসে, এবং আপনার ওই পোকাটা যখন আসে কিংবা ফাঙ্গাসটা আসে, সে তাকে খুব উপযোগী পায় না। সে মনে করে কি এটা আমার জন্য খুব ফ্রেন্ডলি পরিবেশ না, তখন তারা এই জায়গাটা লিভ করে। এটাকে আমরা বলি ট্রিগারিং ন্যাচারাল ডিফেন্স। তো আপনি যখন শুরু থেকে মাইক্রোবস গুলো মাটিতে দিবেন, ওইটা রুট জোনে গিয়ে এই ধরনের একটা ট্রিগার তৈরি করে, ডিফেন্স সিস্টেমের একটা ট্রিগার করে, একটা তার যে প্রতিরোধ ক্ষমতার একটা উৎকর্ষতার একটা মানে সূচনা করে। তখন গাছে কিন্তু পোকা নাই, গাছে কিন্তু আপনার ডিজিজ নাই, কিন্তু গাছ অ্যালার্ট। আপনি আসার আগে আমি অ্যালার্ট। আর তারপরে আরেকটা কথা বলি আপনাকে, যখন আপনি প্রথম থেকে করবেন, আপনার রুট যখন হেলদি প্লান্ট, আমার গাছটা হচ্ছে খুব স্বাস্থ্যবান বাচ্চার সর্দি কাশি কম হবে অস্বাস্থ্যকর বাচ্চা থেকে। তো সেই আমার প্লান্ট যখন হ্যাজ এ গুড কিক স্টার্ট, গুড, এই শুরু থেকে একটা ভালো পর্যায়ে নিয়ে বের হয়ে আসলো, এবং মাইক্রোবস আরেকটা সাহায্য করে, গাছকে উপযোগী পরিমাণ খাদ্য নিতে সাহায্য করে। কারণ যে সমস্ত ব্যাকটেরিয়া আমরা যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের যদি খেয়াল করি, ফসফরাস সলিবিলাইজিং, পটাশিয়াম সলিবিলাইজিং ব্যাকটেরিয়া সাহায্য করে এগুলোকে সলিবল ফর্মে নিয়ে আসতে গাছকে। তো গাছ শুরু থেকে খাদ্য পাচ্ছে, ডিফেন্স পাচ্ছে, এবং ধরেন যে সমস্ত মানে হার্মফুল ইনসেক্ট, অপকারী পোকা আছে, তাদের উপরে আগে থেকে কাজ করা শুরু হয়ে গেছে। তো প্রথমে যে সার্চটা আমরা দেখি যে এখন একটা মহামারী এসে গেছে, এই পামড়ি পোকা এসে গেছে, বাদামি পোকা এসে গেছে, কিংবা টুটা এসে গেছে, এই প্যানিকটা হবে না।
আর প্যানিক যখন হয় তখন কৃষক কিন্তু প্যানিক বাই শুরু করে, সে যা পায় তাই স্প্রে করে। প্রথম থেকে যদি করেন তো এতে করে খরচটা কমবে এবং তার ডিফেন্সটা ভালো হবে। আরেকটা জিনিস আমি অ্যাড করি, নির্মল দা যেটা বলছিল, ডক্টর নির্মল, যে আমরা বাংলাদেশ গভর্নমেন্ট আসলেই এনকারেজ করছে বায়ো কন্ট্রোলকে, এবং যে জৈব বালাইনাশকের যে প্রজেক্ট আমাদের চলছে, এই প্রজেক্টের আওতায় প্রজেক্টে আমরা কৃষি গবেষণা এবং খামার বাড়ির সাথে কাজ করছি যৌথভাবে 21টা থানাতে। তো এই প্রজেক্টের একটা পার্ট হচ্ছে ওভারসিজ ট্রিপ টু সি দ্য বায়ো কন্ট্রোল ইন দ্য ইউকে, তো এবং লার্ন করা। তো এই প্রজেক্টের আওতায় আমাদের রুসেল আইপিএম ইউকেতে, আমি যেখানে বসে আছি আমাদের অফিসে, এইখানে আজ পর্যন্ত আমরা আমাদের রুসেল আইপিএম এবং রুসেল বায়োসলিউশন মিলে বাংলাদেশ থেকে 50-55 জন বিজ্ঞানী এসেছিলেন কৃষি গবেষণা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, যাদেরকে আমরা ট্রেন করার চেষ্টা করেছি যে আমরা কিভাবে করি, আমরা শেয়ার করার চেষ্টা করেছি যে আমাদের প্রযুক্তিগুলো কিভাবে কাজ করে, একদম শুরু থেকে দেখা। আমরা ল্যাব থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল স্কেল থেকে শুরু করে আমাদেরকে দেখিয়েছি এবং আমাদের জ্ঞান আমরা শেয়ার করেছি, আমরা ট্রেন করেছি, এবং আমরা ইউকেতে যে আমাদের কৃষকরা এখানে কিভাবে বায়ো কন্ট্রোল ইউজ করে সেটার সেই জায়গাগুলো ওনাদেরকে আমরা দেখিয়েছি। তো এই ধরনের প্রায় আজ পর্যন্ত আমরা 6 থেকে 7টা গ্রুপ আমাদের এখানে এসেছিল এবং আমরা যথেষ্ট যৌথভাবে কাজ করছি এবং আমরা হেল্প করছি যেন এখানকার প্রযুক্তিগুলো বাংলাদেশে যায় এবং আমাদের কৃষক সমভাবে হতে পারে। আমাদের আরেকটা প্রশ্ন ছিল এখানে, সাইফুল আজম খান জিজ্ঞাসা করছিলেন, ফল আর্মি ওয়ার্মের আক্রমণ ডে বাই ডে বাড়ছে, যদিও তারপরে দেখছি যে আমাদের আরেক বন্ধু হাসান কামাল উনি জবাব দিচ্ছেন ফল আর্মি ওয়ার্ম তাড়াতে নিমবিসিডিন, নিম এক্সট্রাক্ট 0.03% একটা ভালো সলিউশন। এই নির্মল, তোমার কোনো বক্তব্য আছে এটার উপরে? জি স্যার, আমি ধন্যবাদ স্যার। আসলে ফল আর্মিওয়ার্ম এটা একটা ইনভেসিভ পেস্ট, আপনি হয়তো জানেন স্যার যে 2018 সালের নভেম্বর মাস থেকে এটা বাংলাদেশের বাড়ির বিজ্ঞানীরাই, বাড়ির কীটতত্ত্ববিদরাই বগুড়ার শেরপুর থেকে প্রথম এটা আমরা শনাক্ত হয় বাংলাদেশে, বগুড়ার শেরপুরে 2018 সালের নভেম্বর মাসে। তখন থেকেই কিন্তু আমরা এটার জন্য কাজ করে যাচ্ছি স্যার। আপনি জানেন স্যার এই পোকাটা কিন্তু অনেক দেশে ব্যাপক ক্ষতি করেছে, বিশেষ করে আফ্রিকার কোনো দেশে দুর্ভিক্ষ অবস্থার সৃষ্টি হয়েছিল এই পোকাটার জন্য, ফলারমিয়াম পোকা। এখন প্রথম 2018 সালে এটা শনাক্ত হয়। 2019 সাল পর্যন্ত এটির যে আমাদের তথ্য ছিল দেশের 22টা জেলায়, এখন এটা সারা বাংলাদেশি প্রত্যেকটা মেজ গ্রোয়িং এরিয়াতে এটা পাওয়া যাচ্ছে। এটা ভুট্টার একটা পোকা হইলেও এটা প্রায় 80টা ফসলে আক্রমণ করে এবং এটার জন্য এটার অনেক হোস্ট রেঞ্জ খুব বেশি স্যার, এটা 80টার মতো ফসলে আক্রমণ করে, কিন্তু মেইজ ইজ দ্য মেইন হোস্ট প্ল্যান্ট। এটা ভুট্টাতেই ব্যাপক ক্ষতি করে থাকে এখনো স্যার। এটা সারা বাংলাদেশে দেখা গেছে 30 থেকে 40% পর্যন্ত এটা আমরা প্ল্যান্ট ইনফেস্টেশন করতে পারে, অনেক ক্ষেত্রে আরো বেশি হয়, এবং কবও 10 থেকে 15% কবেও এটা ইনফেস্টেশন করতে পারে। এখন এটার জন্য যে দমন ব্যবস্থাপনা, আমি সংক্ষেপে বলি স্যার, যে আমরা প্রথম এটার জন্য একটা টাস্ক ফোর্সও আছে স্যার, হেডেড বাই চেয়ারম্যান, এক্সিকিউটিভ চেয়ারম্যান বিআরসি। এটা টাস্ক ফোর্সের আমিও পদাধিকার বলে সদস্য এটির। সেই টাস্ক ফোর্স থেকে একটা রিকমেন্ডেশন দেওয়া হয়েছে যে কিভাবে এটা দমন ব্যবস্থাপনা নিতে হবে। সেটার জন্য প্রথমে হচ্ছে যে এটাকে বিষ শোধন করতে হবে, এবং বিষ শোধনের জন্য একটা ফাস্ট ট্র্যাক রেজিস্ট্রেশন, তাড়াতাড়ি একটা দ্রুত একটা রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে বিষ শোধনের কেমিক্যাল ফরটেনজা। এটা একটা গ্রিন পেস্টিসাইড, এটা দিয়ে বিষ শোধন করতে হবে। প্রথমেই প্রত্যেকটা ভুট্টার বীজকে অবশ্যই বপনের আগে শোধন করে নিতে হবে। সেটা যদি আমরা শোধন করে নেই তাহলে 20-25 দিন পর্যন্ত কোনো পোকার আক্রমণ হবে না, 20-25 দিন পর্যন্ত। তারপরে হচ্ছে স্যার আমাদের জৈব বালাইনাশক, এটা হচ্ছে ভাইরাস, এটা ইস্পাহানি বায়োটেক সেটা প্রমোট করতেছে বাংলাদেশে। এটাও দ্রুত রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এটার গুরুত্ব বিবেচনা করে। সে আমাদের বিষ শোধনের পর জৈব বালাইনাশক যেটা আমাদের SFNPV, স্পোডোপ্টেরা ফ্রুজিপার্ডা এটার বৈজ্ঞানিক নাম, সেটার যে জৈব বালাইনাশক অর্থাৎ মাইক্রোবিয়াল ভাইরাল পেস্টিসাইড SFNPV কে আমাদের স্প্রে করার কথা বলা হয় 1 মিলিলিটার প্রতি লিটার পানিতে। তারপরেও যদি কোনো পোকার আক্রমণ থাকে তখন আমাদের যে আরো ধরনের জৈব বালাইনাশক যেটা আমরা বলি স্পিনোম্যাক্স, রাসেল আইপিএমের প্রোডাক্ট বা স্পিনোসেট গ্রুপের যে প্রোডাক্ট, সেটাকে ব্যবহার করা যেতে পারে। আর আমরা আরেকটি যেটি বলি, প্রথম থেকে বিশেষ করে বিঘা প্রতি 5-6টা ফেরোমন ট্র্যাপ, 2-3 সপ্তাহ বয়স, চারা বয়স হবে তখন 5 থেকে 6টা ফেরোমন ট্র্যাপ দিতে পারি। এভাবে কিন্তু এটা অত্যন্ত সফলভাবে দমন করা যায়। এই ব্যাপারে আমি হাসান কামাল, এসিআই এর নিউ অ্যাগ্রো বিজনেস ডেভেলপমেন্টের নেতা, এইখানে
ফলে সে এটা তথ্য দিয়েছে। থ্যাংক ইউ হাসান কামাল। এই ব্যাপারে এই যে কৃষকদের এত বড় একটা সমস্যা, উনি বলছেন শুধু মেইজে যদিও, ভুট্টাতে যদিও মানে মেজর মানে গুরুত্বপূর্ণ আসল ইয়েটা ওখানে, কিন্তু 80টা ফসল তার ইয়েটা করতে পারে। এটা একটা বড় রকমের একটা মানে কৃষি অর্থনীতিতে বড় রকমের সমস্যা তৈরি করতে পারে। ফলে কৃষকের কাছে মানে বিকল্প ইয়ে থাকার দরকার। আর প্রতিনিয়তই হয়তো আজকে যেটা ওনার যেটা বলছেন নিম্বিসিডিন, হয়তো 5 বছর পরে তার ইফেক্টিভনেস থাকবে না। গবেষণা চালু থাকতে হবে। অন্যান্য আমার মনে হয় যে আরো যত বেশি উদ্যোক্তা এখানে থাকেন তত কৃষকের জন্য কাজে লাগবে। রুস্টার লাইফ পিএম কি এই ব্যাপারে কোনো সজাগ আছে কিনা? এই ব্যাপারে আমি একটু বলি। আমরা এই ব্যাপারে একটা ওভারঅল সলিউশন নিয়ে কাজ করেছিলাম, যে কিভাবে হোলিস্টিক একটা পূর্ণাঙ্গ সমাধান দেওয়া যায়। তো আমরা এই নিয়ে আমাদের কিছু পাবলিশ পেপারও আছে। আমরা আফ্রিকাতে কাজ করেছি, বাংলাদেশেও আমরা কয়েকটা পেস্টিসাইড এইটাকে অ্যাড্রেস করে আমরা রেজিস্টার করার চেষ্টা করেছি। তো আমাদের প্রযুক্তি হলো এরকম যে আমরা শুরু করবো মাটি থেকে। কারণ আমরা যখন আমাদের রিচার্জ কিংবা লাইকোম্যাক্স মাটিতে দেই, তাহলে এটা যেটা আমাদের ডক্টর নির্মল বলেছে যে বীজ শোধন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি সিড ট্রিটমেন্ট করলেন, ট্রিটমেন্ট করার পরে আপনি আসছেন মাটিতে আমরা ম্যাট্রোহিজাম অ্যানিসোপ্লি দেই, যেটা আপনার যে লাগে ওভার উইন্টার কিংবা যেটা আগে দমন করার জন্য। তারপরে যখন আমরা ফেরোমন ট্র্যাপের মাধ্যমে আমরা মনিটর করি, ফেরোমন ট্র্যাপ দিয়ে আমরা দেখতে চাই এটা থ্রেশহোল্ড, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলের নিচে আছে কিনা। তখন আমরা যদি দেখি যে না, ইট ইজ ক্রসিং দ্য থ্রেশহোল্ড, তখন আমরা আপনার প্রথম যে পোকা দমনের জন্য প্রথম করে কি যে আপনাকে যদি আমাদের প্রজেক্টটা হচ্ছে স্টেজ বাই স্টেজ। পোকাটা ডিম পেড়ে, ডিমকে দমন করার জন্য নিম হচ্ছে ফাইটোম্যাক্স, যেটা আমাদের প্রোডাক্ট। আমরা নিম হচ্ছে এক ধরনের ওভিসাইডাল প্রোডাক্ট। নিম এর মধ্যে এক ধরনের অয়েল আছে, যে নিমের মধ্যে অ্যাজাডিরেক্টিন ছাড়াও নিমের যে নিম্বিসিডিন, যে আমরা যে বলছি নিম্বিন, অ্যাজাডিরেক্টিন, এক ধরনের অ্যালকালয়েডস গুলো থাকে। তাছাড়াও একটা ন্যাচারাল অয়েল থাকে। অয়েল যেটা তেল থাকে, এই তেলটা ডিমটাকে ভেঙে ফেলে, যার কারণে এটা একটা ওভিসাইডাল হিসাবে কাজ করে। তখন ডিম স্টেজ যখন আমরা পার হয়ে গেলাম, তারপরের স্টেজে আমরা কি করব? এটা কোনো ওয়ান সিঙ্গেল সিলভার বুলেট সলিউশন নেই, এটাকে আপনাকে প্রযুক্তি সমন্বয় করতে হবে। তখন আমাদের আছে যে লার্ভাল স্টেজ। লার্ভাল স্টেজে যেটা আমরা বলি কীড়া, যেটা দমন করার জন্য আমাদের আন্টারিও, যেটা আমরা আন্টারিওকে দেখেছি, আন্টারিও যে আমরা স্প্রে করি, আন্টারিওতে একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাসিলাস থুরিনজেন্সিস কুস্টাকি, এবং এটা যখন পাতার মধ্যে থাকবে আর ফলোয়ামিয়াম খাওয়া শুরু করবে, এটা ফলোয়ামিয়ামের পেটের মধ্যে গিয়ে পেটের যে গাট লাইনারটাকে ডিজলভ করে দেয়, দিলে ওই পোকাটা মারা যায়। এবং এখানে আমরা বলি যে আপনি যেটা বললেন যে রেজিস্ট্যান্স হতে পারে, দুইটাতে যেমন পোকা লার্ভাল স্টেজ দমনের জন্য, কীড়া দমনের জন্য 2 ধরনের পেস্টিসাইড অ্যাপ্লাই করার জন্য। যদি সে ভাইরাস ইউজ করে এক সপ্তাহ, পরের সপ্তাহে সে ইউজ করলো ব্যাকটেরিয়া, পরের সপ্তাহে ন্যাচারাল এক্সট্রাক্ট, যেটা আমাদের বায়োম্যাক্স আমরা যেটাকে বলি। বায়োম্যাক্স দিয়ে ফলোয়ামিয়াম খুব ভালো কাজ করে, বায়োম্যাক্সের ট্রান্সল্যামিনার অ্যাক্টিভিটি আছে। তো এইভাবে যদি আমরা অল্টারনেট করি, তখন ফলোয়ামিয়াম কনফিউজ হয়ে যায়, বুঝতে পারে না যে আমি কোনটার এগেইনস্টে রেজিস্ট্যান্স ক্রিয়েট করব। তো লার্ভির জন্য হচ্ছে এটা। এখন আমাদের সমস্যা হচ্ছে অ্যাডাল্টকে দমন করার জন্য যেটা ডক্টর নির্মল বললো যে আমরা ফেরোমন ট্র্যাপ দিতে পারি, কিংবা আমরা ডুসোলাইপিয়াম একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছি, যেটা করে অ্যাট্রাক অ্যান্ড কিল ফর ফলোয়ামিয়াম। এখন আপনারা যদি আমাকে অ্যালাউ করেন একটা সেকেন্ড, আমি আপনাকে দেখাই জিনিসটা। এটা হবে লাইক দিস, ফলোয়ামিয়াম অ্যাট্রাক অ্যান্ড কিল জেল। এটা হচ্ছে লাইক দিস, এটাকে গাছে ঝুলিয়ে দিবে। এখানে একটা স্পঞ্জের মতো দেখেন আপনি আছে, এটাতে ফলোয়ামিয়ামের ফেরোমন আছে এবং এক ধরনের স্পিনোসেড বায়োলজিক্যাল পেস্টিসাইড আছে, ওটা বায়োলজিক্যাল। যখন এটার আকর্ষণে পুরুষ পোকাটা আসবে, টাচ করবে, এবং সে কিন্তু এখানে হোভারিং করবে, এখানে ঘুরবে, নাক লাগানোর চেষ্টা করবে, তখন সে কিন্তু সাথে সাথে মারা যাবে না। দে উইল ফ্লাই অ্যাওয়ে অ্যান্ড ডাই, উড়ে গিয়ে পরে মারা যাবে। এতে করে আপনার যে মদ পর্যায়ের যে অ্যাডাল্টের পরিমাণটা কমে যাবে। তো সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটা করা যাবে। এবং আমাদের একটা পাবলিকেশন আছে যে হাউ টু কন্ট্রোল ফলোয়ামিয়াম বাই অ্যান ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। তো চাইলে আমরা এটাও শেয়ার করতে পারি, আমাদের একটা প্রসেস আছে।
জি, এটা খুবই খুবই ভালো লাগছে আজকে। আমার আমার মনে হয় যে আজকে 2 ঘন্টা আলোচনা হলে আরো ভালো হতো। এই যে মানে আমাদের মুরব্বী ডক্টর মোহাম্মদ শামসুল আলম উনি প্রশংসাই করতেছেন আপনাদেরকে যে আজকের আলোচনাটা খুবই সুন্দর হচ্ছে আর কি। স্যার আমি তো একটু যদি স্যার আরেকটু সুযোগ দিন। আমি তোমার কাছে যাচ্ছিলাম, তোমার কাছে যাচ্ছি। তুমি তোমার কথাটা বলো যেটাই বলতে চাও, কিন্তু সেই সাথে আমার একটা অনুরোধ রয়েছে যে এই যে ধরো আমরা কয়েকদিন আগে সিআই কে নিয়ে আসছিলাম, ইস্পাহানির কথা বলতেছি, ওনারা আজকে রুসেল আইপিএম এর কাছে শুনতেছি, এই বিভিন্ন উদ্যোক্তা আসলে বিভিন্ন ভাবে আসলে চেষ্টা করছেন যে নিরাপদ ফলমূল, নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য করতে আর কি। যদিও ওনাদের উদ্যোগটা ওনাদের ব্যবসার জন্য, কিন্তু সার্বিকভাবে আমি এটার ভিতরে সেবার উদ্যোগ দেখছি। এটা একটা সেবা, একটা যে মানুষকে, একটা মানুষের কল্যাণের একটা জন্য দেখতেছি। কিন্তু এইখানে সবকিছুকে সবাইকে আসলে যোগসূত্র কৃষি গবেষণা ইনস্টিটিউট ওনারা হয়তো থাকতে অন্য ফসলের জন্য, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ফসলই যেহেতু কৃষি গবেষণা ইনস্টিটিউট, এবং সেইখানে নির্মল কুমার দত্ত তোমার একটা গুরুত্বপূর্ণ, তুমি ওই ওই এই এই দায়িত্বের নেতা হিসেবে কাজ করছো। এই সবাইকে নিয়ে যদি কি একটা আমরা আমরা এই যে নীতিমালাগুলো, কৃষক যাতে অর্থনৈতিকভাবে লাভবান হয়, তার সেই নীতিমালাগুলোকে আমরা কি একখানে আনতে পারি কিনা, যাতে করে আমরা কোথায় জ্ঞানের ঘাটতি আছে সে জায়গাটা আমরা মানে ওনাদেরকে অনুপ্রাণিত করতে পারি, অথবা কোথাও মানে আমাদের কি করে এটা সমন্বিত ইন্টিগ্রেটেড বলছে এই জ্ঞানের সমন্বয় আমরা কি করে করতে পারি, সেটারও প্রয়োজন আছে কিনা, করতেই হবে তা বলি নাই, প্রয়োজন আছে কিনা তুমি বলো। আর তোমার কথাটা দিয়ে শুরু করো। জি স্যার, ধন্যবাদ স্যার। আসলে আমার কথাটি যেটা দিয়ে আমি শুরু করবো, যে আমি নাইমকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন একটা কিল দেখালো ফেরোমনের, এটা আমি শুনেছি, আসলে আমি দেখি নাই। রাসেল আইপিএম এর যে ফলারমিয়ার এগেইনস্টের যে অ্যাটাক, আমি অনুরোধ করবো যদি পারে, যদি সম্ভব হয় আমাদের কাছে একটা স্যাম্পল দেওয়ার জন্য। আসলে স্যার আপনি জানেন স্যার যে ফলারমিয়াম পোকাটা 2018 সালে গবেষণার কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে। আমরা যদি প্রযুক্তি দিতে চাই এটার জন্য, কিন্তু যেহেতু পোকাটা বিধ্বংসী, কন্টিনিউয়াস রিসার্চ করতে হবে। আমাদের বাড়িতেই এখন আমরা কাজ করতেছি, একটা গ্রুপ অফ এন্টোমোলজিস্ট রিসার্চ কিছু। আর আপনি জানেন স্যার গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট হয়েছে আলাদা, সেখানে আপনার একজন এন্টোমোলজিস্ট গবেষণা করতেছে। অর্থাৎ গবেষণা কিন্তু আমাদের খুব একটা বেশি হয়েছে, সেটা আর কিছু স্ক্যাটার্ডলি, কিছু ইউনিভার্সিটিতে কিছু স্ক্যাটার্ডলি রিসার্চ হচ্ছে। কিন্তু স্যার যেহেতু সরকার গুরুত্ব দিচ্ছে, সেই জন্য কিন্তু স্যার মোটামুটি আমাদের একটা রিসার্চে কিছু অগ্রগতি হয়েছে। যে সমস্ত প্রোডাক্টগুলির কথা এসেছে, বিশেষ করে অ্যান্টারিও, তারপরে আরো নতুন নতুন প্রোডাক্ট, বিশেষ করে জৈব বালানাশক, নিম্বিসিডিন কথা এসেছে, এখানে ফাইটোমেক্সের কথা এসেছে, এগুলি নিয়ে কিন্তু স্যার আমাদের অলরেডি গবেষণা চলতেছে, কিভাবে আমরা ভালো জিনিস আরো রিকমেন্ডেশন দিতে পারি। কিন্তু এ পর্যন্ত যেটা রিকমেন্ডেশন দেওয়া হয়েছে সেগুলি কিন্তু স্যার অত্যন্ত ভালোভাবেই আমাদের এই পোকাটা এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। বিশেষ করে সরকার খুবই অ্যাক্টিভ রোল প্লে করতেছে, যার ফলে এটা এক নিয়ন্ত্রণের মধ্যে আছে। খুব একটা ভালো সমস্যা হচ্ছে না যদি আমরা এই কাজগুলি করতে পারি। তো যে বিষয়টা বললেন স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসলে কোঅর্ডিনেশন, এই সমস্ত বায়োপেস্টিসাইড গুলোকে যদি আমরা মাঠ পর্যায়ে নিতে চাই, এটা কোঅর্ডিনেশন একটা ইম্পর্টেন্ট খুবই বিষয়। বিশেষ করে কিভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করা, বিশেষ করে বায়োপেস্টিসাইড নিয়ে যারা বিজনেস করতেছে তাদেরকে প্যাট্রোনাইজ করা একটা জরুরি। আপনি জানেন স্যার যে বায়োপেস্টিসাইড রেজিস্ট্রেশন করতে সেটার কার্যকারিতা লাগে 80%, কিন্তু 80% রেজিস্ট্রেশন। আমি তো ডিআই রেজিস্ট্রেশন কমিটিতে আমি মেম্বার স্যার। সেখানে আবার কেমিক্যাল ইনসেক্টিসাইড রেজিস্ট্রেশন করতে হলে কার্যকারিতা 80% লাগে। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বায়োপেস্টিসাইডের শতকরা 80% কার্যকর হয় না, সেটা দেখা যায়। সেখানে কিন্তু এবার আমরা প্রস্তাব দিয়েছি যে বায়োপেস্টিসাইডের ক্ষেত্রে এইগুলোকে যদি প্রমোট করা হয়, প্রমোট করার জন্য কিন্তু অ্যাটলিস্ট এটার ইফিকেসি, ফিল্ড এফিকেসিটা যেন একটু কমায়া 70% করে আনা যদি যায়, তাহলে এই বায়োপেস্টিসাইড গুলি মাঠে ইন করতে একটু সুবিধা হয় স্যার। অনেক সময় যেটা প্র্যাকটিক্যালি কিন্তু স্যার অনেক সময় দেখা যায় যে বায়োপেস্টিসাইড গুলা অনেক নতুন নতুন কেমিক্যালের চাইতে অনেক সময় মাঠে একটু লো পারফর্মিং হয় স্যার। সেক্ষেত্রে এটা ইফিকেসি রেটটা, ফিল্ড এফিকেসি যেটা 80% লাগে, সেখানে 70% কমায় আনার জন্য কিন্তু প্রস্তাব করা হয়েছে। এটা ভবিষ্যতে হয়তো আসবে স্যার, এটা আইনে পরিণত হবে তখন হয়তো। অর্থাৎ আমরা যে কোনো ভাবেই চাচ্ছি, যে সরকারও চাচ্ছে যে বায়োপেস্টিসাইড গুলোকে কিন্তু প্রমোট করা,
এবং এটা বায়োপেস্টিসাইড যে নিরাপদ ভাবে উৎপন্ন যে সমস্ত খাদ্যদ্রব্য তাদের জন্য আলাদা মার্কেট করা, ফার্মাররা যেন একটু বেনিফিট পায়, সেই সমস্ত জিনিসগুলি কিন্তু নিয়ে কাজ চলতেছে স্যার। তবে আরো কোঅর্ডিনেশন দরকার এবং আরো সবার জন্য সমন্বিত উদ্যোগ দরকার স্যার। আমি আপনার কথার সাথে একমত স্যার। গুড গুড। আমি আসলে শেষ করতে চাই, এখন 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে। শফিকুল আক্তার, তোমার স্যার একটা প্রশ্ন স্ক্রিনে আমি দেখলাম যে আপনারা সবাই পোকা নিয়ে কথা বলছেন, রোগ নিয়ে কেউ কোনো কথা বলছেন না। আমরা ডক্টর নাইম, আপনি এক্সপ্লেইন করতে পারেন আমাদের লাইকোম্যাক্স এবং ডায়নামিক্স নিয়ে একটু কথা বলতে পারেন? আমি আমি হ্যাঁ, মানে শফিকুল আক্তার, আসলে তুমি গোলমালের জনক হয়ে গেছো আজকে আর কি। এই আওয়াজটা ঠিক মতো পাচ্ছি না তোমার। যাই হোক, আমি এইটা বিষয়টা আমি দেখেছি, প্রশ্নটা ওনার দেখেছি, কিন্তু আমি হয়তো বলতামই, আমরা আজকে যেহেতু মানে যদিও একটা মানে সোশ্যাল আইপিএম এর কথা নিয়ে শুরু করছে, আমরা মানে এই প্রসঙ্গটাই, রোগ বালাই দমনের বিষয়টাই আরেকদিন আমরা বসি সবাইকে নিয়ে, সেটা হবে আর একটু ভালো জিনিস হবে। ওখানে আমরা প্যাথোলজির যে আমাদের যে প্ল্যান্ট প্যাথোলজির যে হেড আছেন তাকে নিয়ে আমরা বসতে পারি, তাই না নির্মল? তুমি কি ভাবো? কার্যকর সেগুলো আনতেছে, স্পানীয় বায়োটেক আনতেছে, নতুন নতুন আনতেছে। আমরা ওনাদেরকে নিয়ে আসলে একদিন আমরা আলোচনাটা খুব দ্রুতই করব, আশা করি আপনাদেরকে পাবো আমাদের সঙ্গে। আমি আপনার কাছে যাচ্ছিলাম, বলেন। হ্যাঁ, 1 মিনিটে শেষ কথা বলে দেন, আমরা তারপরে আমি শেষ করে দিতে যাব। ভেরি ইম্পর্টেন্ট, উনি যিনি প্রশ্ন করেছেন যে পোকার সাথে সাথে রোগ বালাইয়ের কথা আনতে হবে। তো রোগ বালাইয়ের কথা চিন্তা করে আমরা একটা মানে রোগের ব্যাপারে, আমরা বাংলাদেশে কোন রোগটা মানে কোনো পেস্টিসাইড দিয়ে কন্ট্রোল করা যায় না, ওইটাকে আমরা সিলেক্ট করেছি অ্যাজ এ চ্যালেঞ্জ হিসাবে। তো আমরা আপনার যে আমাদের যে বানানা, যে কলাতে একটা রোগ হয় পানামা ডিজিজ, যেটা অল ফাঞ্জিসাইড রেজিস্ট্যান্ট। এটাকে নিয়ে কাজ করতে গিয়ে আমরা একটা ব্যাসিলাস স্ট্রেইন নিয়ে আসি, এটা দিয়ে আমরা শুধু ব্যাসিলাস দিয়ে কাজ করি, ব্যাসিলাস অ্যামাইলোলেকিফেশিয়েন্স, এবং আপনি খুশি হবেন যে আমরা ওভার 95% কন্ট্রোল করতে পেরেছি। এটাই আপনাকে আমরা হয়তো এই আগামী 1 মাসের মধ্যেই আরেকবার চাই এইগুলো নিয়ে আলাপ করার জন্য, আপনার যদি কোনো আপত্তি না থাকে। অবশ্যই আমরা আরেকদিন হয়তো আরো অন্যান্য যারা করেন তাদেরকেও একসাথে নিয়ে আসবো, একসাথে নিয়ে আসতে চাই, যে 2-3 জন আসলেন আমরা হয়তো, অথবা আমরা আলাদা আলাদা করে করতে পারি, সেটাও কোনো ব্যাপার না। আমি একটু আলাপ করে নেই। আচ্ছা, এই মানে আপনাদের যদি প্রোডাক্ট গুলা কি আছে এই ব্যাপারে প্রচেষ্টা সমস্তই যদি একটু আমাকে দেন, তাহলে সময়টা শুধু আপনাদের জন্য দিতে হবে না, কেউ অন্যদেরকে সাথে নিয়ে করব এই সময়টা ব্যয় করার জন্য, সেটা একটু আমাদেরকে শামসুল আলম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়টা হাইলাইট করার জন্য। আমরা আসলেই আমাদের মেলা আলাপ করতেছি, কিন্তু ওর ভিতরে রোগ বালাই নিয়ে খুব বেশি একটা আলাপ করছি না আর কি। আমাদের দরকার লাগলে নির্মলকে ফোন করি, নির্মল একটু থাকবে নাকি আজকে, কিন্তু নির্মল থাকে, কিন্তু আমাদের ওই জায়গাটায় আমরা করতে পারছি না। তুমি ভাই নির্মল আমাকে একটু প্ল্যান্ট প্যাথোলজির যে সিএসও আছে তার নাম এবং টেলিফোন নাম্বারটা, ইমেল অ্যাড্রেসটা কাইন্ডলি একটু আমাকে দিয়ে দিও কোনো সময় আর কি। আর শ্রোতা মন্ডলী, আপনি খেয়াল করছেন আমার থেকে সবাই ছোট, আমি তুমি করেই বলি। শফিকুল আক্তারও আমার সঙ্গে কাজ করেছে ফলে ওকেও আসলে তুমি করেই বলি। ফলে কিছু মনে করবেন না যে এই ভদ্রলোক বুড়া হয়েছে দেখে সবার সঙ্গে এরকম তুমি করে বলতেছে, কিন্তু এনারা সবাই জ্ঞানী ব্যক্তি। আমি জানি যে আমার চাইতে ওনারা জ্ঞানী ব্যক্তি, তবুও মানে আদরের ছোট ভাইদেরকে ওইভাবেই করতেছি আর কি। তো যাই হোক, আমরা আজকে গুরুত্বপূর্ণ যে কথাগুলা, নির্মল তোমার কোনো কি আর কি শেষ কথা আছে? শেষ কথা হচ্ছে স্যার, আমার অত্যন্ত ভালো লাগলো, অত্যন্ত শিক্ষণীয় ছিল আজকের এটা আমার জন্য। অনেক কিছু আমি শিখেছি, আমি মনে করি আসলে একটা প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমি মনে করি যে সমস্ত প্রোডাক্টগুলি নিয়ে রাসেল আইপিএম সহ অন্যান্য বায়োপেস্টিসাইড কোম্পানিগুলি কাজ করে যাচ্ছে, সেগুলো যদি আসলে মাঠ পর্যায়ে আমরা নিতে পারি সেগুলি, তাহলে স্যার আসলে আমাদের যে বর্তমান যে সিচুয়েশনটা, একটা খারাপ সিচুয়েশন এখনো স্যার, সেটা চেঞ্জ হবে স্যার। আমরা অত্যন্ত আশাবাদী, আমরা আশা করতেছি, আমরা অত্যন্ত আশাবাদী স্যার। আমরা জাতিকে, আমাদের প্রধানমন্ত্রী যে চেষ্টা করতেছেন পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য উপহার দেওয়ার জন্য জাতিকে, সেটাতে আমরা সেই লক্ষ্যে আমরা উপনীত হতে পারবো। সবাইকে ধন্যবাদ স্যার।
আচ্ছা, এই নাইম হাসান সাহেব, আপনার সর্বশেষ কথা আমাদের শ্রোতাদের জন্য আছে। আমার সর্বশেষ কথা হচ্ছে যে বায়ো কন্ট্রোল, এটাকে বায়োলজিক্যাল কন্ট্রোল, যেটা বিষমুক্ত পর্যায়ে, এটাকে আমরা মানে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, যে আমাদের শুরু থেকেই জমি ফসলের শুরু থেকেই শুরু করতে হবে। মাঝখান থেকে আমরা যদি যে বলি যে বায়ো কন্ট্রোল করবো, এইটার ভিজিবিলিটি এতটা স্পষ্ট না। আর একটা বায়ো কন্ট্রোল মানে শুধু একটা জিনিস না, একটা সমন্বিত উদ্যোগ আমাদের মাথায় রাখতে হবে। সমন্বিত উদ্যোগ। এইটার যে এই যে উদ্যোগটা আপনাদের এখানে কোনো চ্যালেঞ্জ, উদ্যোগটা ব্যবসাটার ভিতরে চ্যালেঞ্জটা কি আছে? মেইন চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের বাংলাদেশে আপনি জানেন যে বিজনেস হচ্ছে অনলি বেসড ইন ক্রেডিট। The credit is based ব্যবসাতে আপনার ইনভেস্ট করে উদ্যোক্তার পক্ষে যদি if his investment is not substantial, তার পক্ষে টিকে থাকা মুশকিল। তো আমাদেরকে এটা থেকে বের হয়ে আসতে হবে। কি করে বের হওয়া যাবে? বের হয়ে যাবে এইভাবে যে আমি যদি শো করতে পারি যে আমার বায়োলজিক্যালটা কেমিক্যালের চাইতে খরচ কম, আমার বায়োলজিক্যালটা তাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি, আমার বায়োলজিক্যালটা কৃষককে একটা লিপ দিচ্ছে, কৃষক বেশি দাম পাচ্ছে, কৃষক এক্সপোর্ট মার্কেটে ইন করতে পারছে, কৃষক মানে পুরো তার স্বাস্থ্যগত সমস্যা থেকে শুরু করে তার অর্থনৈতিক থেকে শুরু করে তার ইনভেস্টমেন্ট থেকে সব জায়গাতে সে একটা সুবিধা পাচ্ছে। তখন আমরা দেখছি যে একটা সময় আমাদের কাছে যখন আমরা প্রথম আসি মার্কেটে তখন ছিল ক্রেডিট সিস্টেম, এখন আমাদের কাছে ক্যাশ দিয়ে মানুষ কিনছে, কারণ সে দেখতে পাচ্ছে আমার লাগছে কম। আমি বলবো আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, আমাদের প্রত্যেকেরই মাইন্ডসেট, এটা মানে প্রত্যেকেরই মাইন্ডসেট, আপনার ব্যবহারকারীর মাইন্ডসেট, আমরা যারা ব্যবসায়ী আছে তাদের মাইন্ডসেট, নীতি যারা তৈরি করছেন তাদের মাইন্ডসেট, প্রত্যেকের মাইন্ডসেটই আসলে এখানে প্রয়োজন। আমরা এগুলো নিয়ে মাইন্ডসেট নিয়েও কথা বলেছি, আমরা কথাটা আলাপ করতে থাকবো। আমি নির্মলের কাছে একটা প্রস্তাব করতে চাই, আপনাদের কাছে প্রস্তাব করতে চাই, আমরা একদিনের এই যে যারা এই যে বায়োপেস্টিসাইড বা এই ধরনের বিভিন্ন বায়ো কন্ট্রোল নিয়ে কাজ করছেন, বিভিন্ন রকমের সবটাই বায়োলজিক্যাল বেস নাও হতে পারে, তো সেই সবগুলাকে একখানে আমরা সবাইকে একখানে নিয়ে একদিন আমরা একটা পুরো দিন আলোচনা করতে পারি কিনা, ফিজিক্যাল হইলে ভালো হইতো, কিন্তু ভার্চুয়ালি করতে পারি কিনা, যে আমরা এই সবাইকে নিয়ে এসে আমরা কোথায় আছি, আমাদের যে বর্তমানে যে সমস্ত ক্ষতিকারক পেস্টিসাইড আছে সেগুলোর বিকল্প উদ্ভাবনে আমাদের কোথায় আছি, কি করতে পারছি, কি এখনো করতে পারি নাই, যাতে করে সবাই মিলে আমরা ওই জায়গায় গবেষণা এবং তার বাণিজ্যিকীকরণে যেতে পারি। সেটার জন্য একটা প্রস্তাব করতেছি, চিন্তা করেন আপনারা সবাই মিলে। আমার মনে হয় যে জাতির জন্য এটা একটা কল্যাণ করা কিছু হতে পারে। আমরা বিসেপ ফাউন্ডেশন অবশ্যই সাহায্য করতে পারি এই ব্যাপারটায়, এই ধরনের একটা আলোচনা আয়োজন করতে। আমি আর একটু হয়তো ইমেল করবো আপনাদেরকে আমার চিন্তাটাকে করার জন্য। আমি যাই শেষ করি, কথা দিয়েছিলাম যে 1 ঘন্টা শেষ করবো, 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে, কিন্তু আমার আজকে আমরা শুরু করেছিলাম, কথাটা ছিল যে উদ্যোক্তা হতে ভয়, করতে হবে জয়। সেইখানে রাসেল আইটিএম কি করতে পারছে না পারছে আমরা শুরু করেছিলাম, সেগুলো আলোচনা দিয়ে তারপরে আমরা আরো বিস্তারিত আলোচনায় চলে গেছি। কিন্তু একটা জিনিস যেটা পরিষ্কার হয়েছে, যেটা ডক্টর নাঈম হাসান আমাদেরকে অন্যান্যদের মতো করে সুন্দর করে আজকে উপস্থাপনা করেছেন, যে উদ্যোক্তা হতে গেলে আসলে প্রত্যেকেরই আমাদের একটা দরকার হলো আইডিয়া, এবং সেই আইডিয়াটার ভ্যালিডেশন দরকার, এবং আইডিয়াটার সেটা কস্ট ভায়াবিলিটি ইত্যাদি নিয়ে একটা তারপরে বিজনেস প্ল্যান একটা তৈরি করে সেখানে যাওয়া দরকার। উদ্যোক্তা হতে গেলে প্রতিটা জায়গায় আগের থেকে নিজের স্বপ্নটাকে আসলে ঠিক আছে কিনা, সেটা বাস্তবায়ন করতে পারবো কিনা, তার একটা জায়গাটাকে তৈরি করে নেওয়া দরকার। অবশ্যই এর সঙ্গে আপনারা পলিসি ইত্যাদি জড়িত থাকতেইছে, কিন্তু সেগুলা অবশ্যই তার সঙ্গে সামঞ্জস্য বিধান করেই করতে হবে। আমরা পলিসি পরিবর্তনের জন্য বলতেই পারি, যেরকম ডক্টর নীলবান দত্ত নিজেই বলেছেন, রেজিস্ট্রেশনের জন্য 80% না হয় 70% প্রস্তাব ওনারাই নিজেরাই করছেন। ফলে এই সমস্ত জায়গাগুলোতে আমরা কাজ করতেই পারি। যে মানে মূল জায়গাটা যেটা হলো যে আমরা চাইতেছি, উদ্যোক্তা চাইতেছি কেন, উদ্যোক্তা চাইতেছি যে আমাদের গবেষকরা যে সমস্ত প্রযুক্তি উদ্ভাবন করেছেন তার বাণিজ্যিকীকরণ। এই কথাটা আমি অনেক আগেও বলেছি, যে আমাদের গবেষণা লব্ধ ফলাফল যদি বাণিজ্যিকীকরণে না হলো, তাহলে গবেষণার ফলাফল তো নির্মল কুমার দত্তের পিছনে ড্রয়ার দেখতেছি, ফাইল ক্যাবিনেট ওর মধ্যে থেকে যাবে। ফলে এটা গবেষকদের, বাণিজ্য যারা করতেছেন নাঈম হাসান সাহেবদের মতো মানুষদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, যাতে করে
আমরা আমাদের ফলাফলটা বাণিজ্যিকরণ করতে হবে, এবং সেইটার পিছনে উদ্যোক্তা তৈরি করার দরকার আছে। উদ্যোক্তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতেই চাই, যে সেখানেও এই যে উনি যে ধাপগুলো বললেন এগুলো অনেকে জানি না, আমরা সেগুলো আসলে শিখাইতে চাই, বলতে চাই, বা যাতে উদ্যোক্তারা সেটা করতে পারেন। একদিকে উৎপাদন অথবা উপকরণের ব্যবসাটাও একটা উদ্যোগী, যেরকম রুসেল IPM করতেছেন আর কি। তো সব জায়গাটায় তারপরে ফসল হারভেস্ট করা, ফসল ইয়ে করা, তোলা, ফসল তোলার থেকে আরম্ভ করে সেটাকে আমি গ্রেডিং করা, তারপরে ঠিক মতো জায়গায় রাখা, তারপর একটা তাপ নিয়ন্ত্রিত ভ্যানে করে নিয়ে গেলাম ঢাকা শহরে বা চিটাগাঙে নিয়ে গেলাম। এই সমস্ত জায়গাতে, প্রত্যেকটা জায়গাতেই আসলে আমাদের উদ্যোক্তার প্রয়োজন আছে। তো সেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু আজকে আমরা বালাইনাশক সম্বন্ধে, যে জৈব বালাইনাশক, এগুলো সম্বন্ধে আমরা অনেক নতুন নতুন তথ্য শুনতে পারলাম ডক্টর নাঈম হাসান এবং ডক্টর শফিকুল আক্তার, এবং সেই সাথে আমাদের যে সেই সাথে ডক্টর নির্মল দত্ত আমাদের যে সমস্ত তথ্য আজকে দিয়েছেন, আমাদের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা জিনিস আমি একমত সম্পূর্ণ, ডক্টর নাঈম হাসান যেটা বলছেন, যে আমাদের আসলে শুরু থেকে করতে হবে। মাটি যখন জমি তৈরি করি সেখান থেকে আসার দরকার। একটা যদি মাটিতে যদি আমি ক্ষতিকারক পোকাটাকে কন্ট্রোল করে দিতে পারি, 80% পোকা মাটিতে থাকতেছে, তাদেরকে যদি আমি কন্ট্রোল করতে পারি, দমন করতে পারি, পরবর্তী ফসলটা সতেজ হয়ে উঠবে। আর ফসল যদি সতেজ হয়ে উঠে, তাহলে পরে পরবর্তী পোকামাকড়কে যে প্রতিহত করতে পারবে, রোগকে প্রতিহত করতে পারবে। এটা হলো মানে একটা সুস্থ মানুষ যেরকম আমরা সবল মানুষের রোগ বালাই কম হতে পারে, গাছের ক্ষেত্রে তাই হয়েছে। আমাদের প্রফেসর আব্দুল লতিফ মিয়া ছোটবেলায় শেখাইছেন যে যে আতজলা গাছ, আতজলা হয় না, গাছ হয় না, একটা আন্দাজি বাইর হয়ে গেল এক জায়গা থেকে, ওটা বেশি শক্তিশালী হয়, কারণ ওর ভিগারটা বেশি থাকে, ওর ওর ভিতরে প্রাণ শক্তিটা বেশি থাকে। তো ওরকম আপনি প্রাণ শক্তিটাও, যাকে আপনি মাটিতে যদি ক্ষতিকারক পোকা যদি দমন করতে পারেন, তাহলে ফসলের প্রাণ শক্তিটা বেশি থাকবে, ফলে পরবর্তীকালে যে আমরা বিষ দিতে দেওয়ার দরকার হবে সেটাই কম হয়ে যেতে পারে, কারণ পোকার আক্রমণটা কমে যাবে। এইটা একটা গুরুত্বপূর্ণ নীতিমালা আমাদের সকল উৎপাদনকারীকে ব্যবহার করা দরকার আছে। আমি বিস্তারিত প্রোডাক্টের ক্ষেত্রে যাই না, প্রত্যেক অনেকটা ভালো ভালো প্রোডাক্ট আছে, আই এম কোয়াইট শিওর যে আরো অনেক প্রোডাক্ট আসার দরকার আছে, আপনাদের কাছ থেকেও আসার দরকার আছে। কিন্তু সুখের কথা যে নতুন পোকাটা সাদামাছি পোকা এবং আমাদের যে ফল আর্মি ওয়ার্ম, এটার কন্ট্রোলের জন্য আপনারা সজাগ আছেন, এগুলোর জন্য প্রোডাক্ট নিয়ে আসার জন্য চেষ্টা করছেন, আপনারা করছেন, অন্যরাও করার চেষ্টা করছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমি আরেকবার আপনাদেরকে ধন্যবাদ দিই, আমাদের সাথে রয়েছেন যারা ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি যে আপনারা যারা গবেষণা করছেন এবং যারা ব্যবসা করছেন, সবাই ব্যবসার সঙ্গে লাভের একটা কথা থাকবেই। গবেষকের লাভ নাই, গবেষকের লাভ কৃষক, সেখানে সেবাটাই মূল। কিন্তু ব্যবসা যারা করছেন সেখানে লাভটাও দরকার, সেবাটাও থাকতে হবে, সেবাটা যেন হারায় না যায়। কোয়ালিটি কন্ট্রোলের কথা বলছেন, কোয়ালিটি কন্ট্রোল কেন করতে চাই? যাতে সেবাটা ঠিক মতো হয়। কৃষক যে বিশ্বাসে কিনছে, সেই বিশ্বাসে যেন তার প্রোডাক্টটা সে সঠিকভাবে কাজ করে। এটা সাইফুল আজম খান আবার দেখতেছে, আমাদেরকে মনে করাই দিচ্ছেন। তো যাই হোক, তো আশা করতেছি আমাদের এই আজকের আলোচনা কৃষকের জন্য কাজে লাগবে, এবং উন্নয়ন কর্মী যারা আমাদের আজকে হয়তো অল্প লোক আছেন, কিন্তু আমাদের অনেক লোকই এখান থেকে দেখেন, হাজার হাজার লোক পরবর্তীকালে দেখেন, তারা যাতে এটা থেকে উপকৃত হবেন আশা করতেছি। এবং আপনাদের সবার মতামত আমাদের এইখানে বিসেট ফাউন্ডেশন, ফেসবুকের যে বিসেট ফাউন্ডেশন পেজ আছে, ওই পেজে গিয়ে আপনাদের মতামত গুলো দিতে পারেন। আর আপনারা যারা আজকে অতিথি ছিলেন, আপনারা ওখানে গিয়ে আপনাদের যদি কত মন্তব্য থেকে থাকে সেগুলো আপনারা দিতে পারেন। কারো প্রশ্নের উত্তর যদি না দিয়ে থাকি, সেই উত্তরগুলো আপনারা ওখানে দিয়ে দিতে পারেন। তাহলে পরে আর আমাদের এই সকল তথ্যই ইউটিউবে থাকছে, বিসেট ফাউন্ডেশনের পেজে থাকতেছে, এবং আমাদের ওয়েবসাইটে আসা শুরু হয়ে গেছে, আমাদের ওয়েবসাইটও থাকছে। ফলে এটাও একটা পার্মানেন্টলি থাকছে। আশা করতেছি আপনারা ভবিষ্যতে আমাদের সঙ্গে আসবেন। আমাদের যে প্রচেষ্টাটাকে, বিসেট ফাউন্ডেশন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটা সেবার জন্যই আমরা
কাজ করছি, আমাদের এই প্রচেষ্টায় আপনারা সহযোগিতা করবেন ভবিষ্যতে। এই বলে আজকে মনে শেষ করছি। সাজ্জাদ, 1.5 ঘন্টা হয়ে গেছে, তুমি ভাই অফলাইন নিতে পারো, আপনারা থাকতে পারেন, অফলাইনেও একটু আলাপ করতে পারি।